সৌভিক ঘোষ পাইনি বলছো, মানে তুমি সিক্রেট কোড শেয়ার করেছিলে? সৌভিক ঘোষ সিক্রেট কোড শেয়ার করেছিলে? সৌভিক ঘোষ সিক্রেট কোড শেয়ার করেছিলে বাবা? না না, যারা বলছো পাওনি তারা বলছো, তাদের কাছে জিজ্ঞাসা, মানে শুধু সৌভিক না, মানে যারা বলছো পাইনি তাদের কাছে আমার একটা কোশ্চেন, যে তোমরা কি সিক্রেট কোড শেয়ার করেছিলে? তাহলে সৌভিক ঘোষ, আমি তোমাকে নিয়ে বলছি, তুমি যেমন বলছো যে আগে কানেকশন লস্ট হয়ে গেছিল, মানে এর দোষ আমার? ভাই আঙুল কতদিন এইভাবে তুলবে? তাহলে ক্লাস 8-এর বাচ্চার সাথে পার্থক্য থাকলো কোথায়? আঙুলটা এবার ঘোরা এইভাবে, দেখো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আঙুলটাকে একবার এরকম ঘুরিয়ে দেখো, একটা অন্যরকম ফিলিংস আসবে ভিতরে, একবার ঘুরিয়ে দেখো। আমি তো গতকাল এই কথাগুলো বলেছিলাম না, যে ধরে নাও যে তুমি কোনো কারণে তোমার পরীক্ষার এক্সাম হলে পৌঁছাতে পারোনি, বিভিন্ন কারণ হতে পারে, ট্রেন লেট রয়েছে, তুমি যে যেভাবে যাচ্ছিলে তাতে করে হয়তো কোনোভাবে পৌঁছাতে পারোনি, বাড়িতে প্রবলেম ছিল, নিজের পার্সোনাল ইস্যু ছিল, শরীর খারাপ ছিল, তারপরে কমিশন কি জানালে তোমার জন্য আলাদা এই পরীক্ষার সুযোগ দেবে? দেখো এগুলোর কোনো ইয়ে নেই। আমি রুরাল এরিয়াতে থাকি, আমার বাবা খুব গরিব, আমার 2 সন্তান রয়েছে, আমার বাড়ির পুরো ফ্যামিলি আমাকে দেখতে হয়, আমার সকাল 8টা তো রাত 8টা ডিউটি, এই সমস্ত কোনো কোটা আছে তুমি জানো? যে যারা চাকরি করে তাদের জন্য আলাদা একটা কোটা, 2 সন্তান বা তার বেশি তাদের জন্য একটা কোটা, যারা গরিব ছেলে মেয়ে বা গরিব সন্তান তাদের জন্য একটা কোটা আছে। কতদিন আঙুল এভাবে তুলবে, ঘোরাও এভাবে? এবার ঘুরিয়ে দেখো, একবার প্লিজ ঘুরিয়ে দেখো, যারা যারা বলছো না, একবার এরকম ঘুরিয়ে দেখো, যে আজকের এই পরিস্থিতি যদি ভালো হয় তার জন্য এই মানুষটা দেয়, আর পরিস্থিতি যদি খারাপ হয় তার জন্য এই মানুষটা দেয়, ঘুরিয়ে দেখো একবার। আর তুমি জিজ্ঞাসা করবে না, দ্বিতীয়বার বলবে না এই কথাগুলো। আমি তার জন্য জানিয়েছি যে গতকাল ক্লাস, মানে গত ক্লাসের যা কিছু হয়েছে আমি আবারও সেগুলোকে শেয়ার করার সুযোগ দেবো। এই নোটস গুলো আমার কোনো কাজে লাগবে না, বিশ্বাস করো। এতে যদি তোমার বিন্দু মাত্র উপকার হয়, মানে কারো যদি 5% উপকার হয়, আমি বলবো যে হ্যাঁ আমার তাহলে এই এটা সার্থক হয়েছে। দেখিনি ম্যাডাম জয়েন করে গেছেন কিনা। আমাকে অন্যভাবে নিও না, কথাগুলোকে পজিটিভলি নিলে আমাদের সবার জন্য ভালো। আর তুমি যদি বলো না এই লোকটা ভীষণভাবে মানে খুব টেরা টাইপের লোক, মানে ঠিকঠাক কথাই বলে না, এরকম টাইপের এভাবে হয় নাকি? আমি ক্লাস করতে পারিনি এটা বোঝার চেষ্টা করছে না, নেটওয়ার্কের ইস্যু, আমি ভীষণভাবে অ্যাক্টিভ, দেখো এইভাবে বলে কোনো কিছু প্রমাণ হয় না গো, এই বলে কোনো কিছু প্রমাণ হয় না। মানে এটাকে আমি আবারও বলছি, যারা নেগেটিভ ওয়েতে নিচ্ছ, আমি বলবো তাদের জন্য যে এখনো সংশোধন হয়ে যাও, সময় রয়েছে হয়তো বা। আর পজিটিভলি নিয়ে দেখো, তোমার মধ্যে একটা অন্যরকম ভাইব্রেশন ক্রিয়েট করবে, তোমার মধ্যে একটা অন্যরকম অন্যরকম একটা ফিলিংস আসবে। দেখে নিয়ে এবার ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, সময় নষ্ট করবো না, 8টা অলরেডি 2 হয়ে গেছে। ম্যাডাম জয়েন করে গেছেন, চলো আমরা স্টার্ট করে দিই তাহলে, ঠিক আছে? আর যেটা বলার সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে প্লিজ কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না। বেশিরভাগ কোশ্চেনে তোমাদের আনসার দেওয়া হয়ে গেছে, তারপরেও বেশ কয়েকটা জায়গাতে ইয়ে রয়েছে, তো আমি সেগুলোকে রেকটিফাই করব। ঠিক আছে, প্রতিদিনই কিছু না কিছু বলি, আজও আমরা বসবো, সেখানেও যদি কোনো কোশ্চেন আসে সেগুলোকে আমরা দেখবো, সলভ করার চেষ্টা করব আমার দিক থেকে যতটা যা সম্ভব। শুধু একটাই কথা, যে ক্লাসটা মন দিয়ে শোনো, 1.5 ঘন্টা পর, মানে 1.5 ঘন্টা যেখানেই ক্লাসটা শেষ হবে, সেটা 9:30 হোক 9:20 হোক, আমি সাথে সাথে আবারও আসবো, আমি তোমাদের সাথে আবারও সবকিছু শেয়ার করে দেবো। একটু প্লিজ কোঅপারেট করো। আর বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকো, কনফিডেন্ট থাকো, হবেই, এই বিশ্বাস তোমাকে করতে হবে, এই স্ট্রেংথ, এই ডিটারমিনেশন তোমার মধ্যে রাখতে হবে, কেউ তোমার মধ্যে এনে দিতে পারবে না। পজিটিভলি দেখো। গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি আনমিউট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওকে।
ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করছি। হ্যাঁ ম্যাডাম ওদের যে মাইক মিউট করা আছে, এবার ওরা কমেন্ট বক্সে মেসেজ করতে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি ক্লাস কন্টিনিউ করুন। ম্যাডামের প্লিজ কোঅপারেট করো, কমেন্ট বক্সে কোনো সমস্যা হলে জানিও, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না, এটা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। আর ম্যাডামের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও আসবো। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে স্যার। সো আজকে তোমাদের যেটার উপর ডেমো ক্লাস রয়েছে সেটা হচ্ছে আইসিটি। আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের কিছু সিলেবাস নিয়ে ডিসকাশন করব, তারপরে কিছু টপিক ধরে ডিসকাশন করব, অ্যান্ড লাস্টে কিছু কোশ্চেন তোমাদের সলভ করাবো। ঠিক আছে, সো ফার্স্টে দেখো কন্টেন্টসে কি আছে। ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম, এটার মধ্যে কি কি রয়েছে সেটা বলছি। এটার মধ্যে কিছু সাব টপিক রয়েছে, যেমন ডেফিনেশনস অফ কম্পিউটার, কম্পিউটারের ডেফিনেশন, তারপরে রয়েছে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের উপাদান। এরপরে রয়েছে, এইগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, কন্ট্রোল ইউনিট। এগুলো এগুলো খুবই আসে তোমাদের কোশ্চেন, মানে ইনপুট ডিভাইস কোনগুলোকে বলা হয়, আউটপুট ডিভাইস কোনগুলোকে বলা হয়, তারপর প্রসেসিং ইউনিট কোনগুলো, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট কি, এগুলো থেকে তোমাদের খুবই কোশ্চেন আসে। আমি পড়াবো তোমাদের এগুলো আজকে। তারপরে কি আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে এই টপিকটার মধ্যে। তারপরে আছে মেমোরি অ্যান্ড স্টোরেজ, প্রাইমারি মেমোরি কোনগুলো, র্যাম, রম, র্যাম কি, র্যাম হচ্ছে ভোলাটাইল, রম নন ভোলাটাইল, এগুলো আছে। তারপরে সেকেন্ডারি মেমোরি, হার্ড ড্রাইভ, এসএসডি, ইউএসবি, এগুলো আছে। তারপরে কি আছে, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, অপারেটিং সিস্টেম হচ্ছে অপারেটিং সিস্টেমের মৌলিক বিষয়বস্তু। ঠিক আছে, সেখানে রয়েছে ফাংশনস অফ দ্য অপারেটিং সিস্টেম, কি কি করে, প্রসেস ম্যানেজমেন্ট করে, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, এগুলো পড়তে হবে তোমাদের সব। সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল করে, ইউজার ইন্টারফেস করে। ঠিক আছে, তারপরে কি আছে, এমএস অফিস। হোয়াট ইজ এমএস অফিস? এমএস অফিস কি? এমএস অফিস হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা সফটওয়্যার। সেটা কিসের সমন্বয়ে গঠিত? ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সমন্বয়ে গঠিত। এই প্যাকেজটিতে কি কি রয়েছে, যেমন আমরা করি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করি না, সেগুলো এই মাইক্রোসফট অফিসের আন্ডারে থাকে। ঠিক আছে, এইগুলো তোমাদের পড়তে হবে। তারপরে কি আসে, কিছু কিবোর্ড শর্টকাট কিস অ্যান্ড দেয়ার ইউজেস। ঠিক আছে, কিছু কিছু শর্টকাট কি রয়েছে এবং সেগুলোর কিভাবে ইউজ করা হয় সেগুলো আজকে আমি ডিসকাশন করব পরে। এটা আছে, এটা আছে। তারপরে কি আছে, ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্ম, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই, এটাও আজকে করাবো তোমাদের, অ্যাব্রিভিয়েশন। তারপরে লাস্টে কি আছে, কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে কি কি রয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, যেমন কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে আমাদের যেমন লাইক হোম, অফিস, স্কুল, এইগুলোর মধ্যে যেটা হয়, যে নেটওয়ার্ক ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কি, অফিসে যে নেটওয়ার্কে আমরা কাজ করি সেটাকে কি বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, যখন আমরা কোনো যেমন ইন্টারনেটের মাধ্যম দিয়ে একটা বড় ভৌগোলিক এলাকায় আমরা যেই নেটওয়ার্কের মাধ্যম দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে অনেকটা ভৌগোলিক এলাকা জুড়ে থাকে, সেখানে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কাজ করে। ঠিক আছে, তারপরে কি আছে এর মধ্যে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি, একটি শহর বা মহানগরে এলাকাকে কভার করে। ঠিক আছে, যেমন শহর জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বলতে পারো তোমরা, উদাহরণ দিতে পারো এটার। তারপরে কি আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যেমন আমরা ইউজ করি যেমন ব্লুটুথ কানেকশন দিয়ে যে নেটওয়ার্কটা আমরা ইউজ করি সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তারপরে আছে ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, এগুলো ডিটেলসে আলোচনা হবে পরে। ঠিক আছে, এরপরে আরো আছে কি কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক, এগুলো পড়তে হবে তোমাদের, কি নোডস, লিঙ্কস, সুইচ, রাউটার, প্রোটোকল। নোডস কি কাজ করে, ডিভাইস সাচ এস কম্পিউটার, সার্ভার্স ও প্রিন্টারের মধ্য দিয়ে এই কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোটোকল, ডেটা ট্রান্সমিশনের নিয়ম। ঠিক আছে, তারপরে টপোলজি আছে,
টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি, ঠিক আছে, যেমন বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, এগুলো সবকিছুই কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে আসবে, ঠিক আছে। সাব টপিক গুলো আমি বলছি। তারপরে কি আছে তোমাদের, তারপরে সিলেবাসে আছে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল, টিএসপির ফুল ফর্ম কি, এফটিপির ফুল ফর্ম কি, এগুলো ফুল ফর্ম তোমাদের পড়ে রাখতে হবে। যেমন টিএসপির ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এইচটিটিপির ফুল ফর্ম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই ফুল ফর্ম গুলো তোমাদের পড়তে হবে। এসএমটিপির ফুল ফর্ম কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ডিএনএস এর ফুল ফর্ম কি, ডোমেইন নেম সিস্টেম, সেগুলো আছে, ঠিক আছে। আর কি আছে, অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার নেটওয়ার্কস, যেমন রিসোর্স শেয়ার করা, ডেটা কমিউনিকেশন, সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট, ইন্টারনেট অ্যাক্সেস, এগুলো সবকিছু কিসে আসবে, কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে। এগুলো সব তোমাদের পড়তে হবে সবকটে। আমি যেগুলো পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, সো ভালোভাবে শুনবে তোমরা। আর এরপরে কি আছে, 7 টপিক, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে, এগুলো তোমাদের সব সিলেবাসে রয়েছে। সো আজকে আমি যেটা নিয়ে যে ডিসকাশন করব, প্রথমেই বেসিক থেকে শুরু করব, ঠিক আছে। দেখো তোমরা, কম্পিউটার মিনিং অ্যান্ড অরিজিন, কম্পিউটার কোথা থেকে, মানে মিনিং কি আর অরিজিন উৎপত্তি কোথা থেকে, ঠিক আছে। কম্পিউটার কি কি নিয়ে গঠিত, কম্পিউটার সিস্টেম হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা সমন্বিত বিষয়, যা কি করে থাকে, ডেটা প্রক্রিয়াকরণ করে, সঞ্চয় করে এবং ব্যবহারকারীর নির্দেশনার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করছে, ঠিক আছে। এটাই হচ্ছে কম্পিউটার। আর কম্পিউটার কোথা থেকে এসেছে, কম্পিউটার হচ্ছে, কম্পিউট থেকে এসেছে, মানে ল্যাটিন শব্দ, ঠিক আছে, একটা ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এসেছে কম্পিউটার। এটা একটু নোট ডাউন করে রাখবে, নোটসে এটা দেওয়া নেই, সো একটুখানি নোট ডাউন করবে, ঠিক আছে তোমরা। এবার বলতে হবে যে কম্পিউটারের ডেফিনেশন যেটা আছে, কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা কি করে, সেটা ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ডেটাকে, ঠিক আছে, যার প্রধান কাজই হলো ম্যানিপুলেট করা ইনফরমেশনকে। এরপরে আসছে কি, ফাদার অফ কম্পিউটার, তোমরা কেউ জানো ফাদার্স অফ কম্পিউটার, তার নামটা কি কেউ জানো, কেউ জানলে একটু কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। ফাদার অফ কম্পিউটার কে ছিল, খুব সোজা, আমরা ছোট থেকেই তো পড়েছি, তার নামটা কি কেউ জানো, এনিওয়ান? যদি যদি তোমরা পারো একটু বলতেই পারো কমেন্ট বক্সে, কে ছিল ফাদার অফ কম্পিউটার, মডার্ন জনক কে ছিল? হুম, ওকে, ঠিক আছে, আমি বলছি। ফাদার অফ কম্পিউটারের জনক ছিল হচ্ছে চার্লস ব্যাবেজ, ঠিক আছে। সে কি করেছিল, অ্যানালিটিক ইঞ্জিন 1837 সালে সে প্রথম নিয়ে এসেছিল, ঠিক আছে। তাই জন্য তাকে কি বলা হয়েছিল, ফাদার অফ মডার্ন কম্পিউটার, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন দিতে পারে তাহলে, ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়, তাহলে তোমরা অ্যান্সার দেবে, এটা হচ্ছে চার্লস ব্যাবেজ, ঠিক আছে। কত সালে করেছিল এটাও তোমরা একটুখানি দেখে রাখবে, 1837 সালে করেছিল, ঠিক আছে। এরপরে এরপরে কারা আসে, বেসিক ফ্লো কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেমোরি হেইল অ্যাজ দ্য ফার্স্ট জেনারেল পারপাস কম্পিউটার কনসেপ্ট, ঠিক আছে। চার্লস বেবেজ ক্রিয়েটেড দ্য ফার্স্ট কম্পিউটার ইন 1822, এত সালে ফার্স্ট কম্পিউটারটাকে নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু এটা কনস্ট্রাক্টেড করা হয়নি, 1991 এটা হয়নি, ঠিক আছে, পুরোপুরি সেটা কমপ্লিট করতে পারেনি কাজটা। তারপরে যারা করেছিল তাদের নামটাও তোমরা একটু লিখে রাখবে, প্রেসপার ইকার্ট অ্যান্ড জন ভি ম্যাকুইলে এই কাজটা পুরোপুরি সম্পূর্ণ করেছিল কম্পিউটারের। সেটা কত সালে করেছিল, 1945-এ করেছিল। আর প্রথম কম্পিউটার, সেটার নাম কি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, ইনিয়াক। এটা থেকে একটা কোশ্চেন দিতে পারে যে প্রথম কম্পিউটার কোনটা ছিল, সেটা হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আর কারা করেছিল, এখান থেকে একটা কোশ্চেন দেবে, প্রেসপার ইকার্ট অ্যান্ড জন ভি ম্যাকুইলি 1945 সালে এটা করেছিল, ফার্স্ট কম্পিউটার নিয়ে এসেছিল। চার্লস ব্যাবেজ কিন্তু পুরোপুরি কনস্ট্রাক্ট করতে পারেনি বলেই এরা পরে করেছিল 1945 সালে এটা, ঠিক আছে, এটা নোট ডাউন করে নেবে। তারপরে কি আসছে, বেসিক ফাংশনস অফ কম্পিউটার সিস্টেমস এন্ড কম্পিউটার ডিভাইসেস, কিছু ডিভাইস রয়েছে
There are four basic functions of a computer system. কি রয়েছে? ইনপুট ফাংশন, প্রসেসিং ফাংশন, আউটপুট ফাংশন এন্ড স্টোরিং ফাংশন। ঠিক আছে? ইনপুট ডিভাইস মানে কি? ইনপুট ডিভাইস মানে যার সাহায্যে আমরা কম্পিউটারকে কি করি? কোনো তথ্য দিই, কোনো ইনফরমেশন দিই। আমাদের 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 ছটা ইন্দ্রিয় রয়েছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর মাধ্যম দিয়ে কি করি আমরা? আমরা আমাদের মেমোরিতে ইনফরমেশন গুলো দিই। সেরকমই ইনপুট ডিভাইস কি করে? ইনপুট ডিভাইস কম্পিউটারকে কোনো ইনফরমেশন দিয়ে থাকে। ঠিক আছে? এরপরে কি করে? ইনপুট ডিভাইসে কিছু উদাহরণ আসতে পারে তোমাদের, যেমন কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, এগুলো সবকিছু হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ। ঠিক আছে? তারপর কি হয়? কম্পিউটারকে কোনো ইনপুট দেওয়ার পরে সেটা কি হয়? প্রসেস হচ্ছে। প্রসেসটা কোথায় হচ্ছে? প্রসেসটা হয়ে যায় সিপিইউতে। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে? আমাদের মাথায় যেমন আমরা প্রসেস হয়, সেরকম কম্পিউটারও সেরকম সিপিইউতে প্রসেস করে। ঠিক আছে? তাই সিপিইউ কে কি বলা হয়? সিপিইউ কে বলা হয় হচ্ছে ব্রেইন অফ দ্য কম্পিউটার। ঠিক আছে? কম্পিউটার ইনপুট দেওয়ার পরে কি হয়? মাঝখানে কি হচ্ছে? প্রসেস হচ্ছে। সেই প্রসেসটা কি হয়? সিপিইউতে হয়। তাই কম্পিউটারকে কি বলা হয়? ব্রেন অফ দ্য কম্পিউটার, এটা বললাম। এরপরে সিপিইউর তিনটে পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? ফার্স্ট পার্ট নোট ডাউন করবে, মেমোরি। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? এটা হলো। তারপরে কি? মেমোরির কাজ কি? মেমোরির কাজ হচ্ছে ইনফরমেশনকে স্টোর করা। ঠিক আছে? দ্য মেমোরি সাবসিস্টেম হেল্পস ইন স্টোরিং ইনফরমেশন অ্যান্ড ডেটা ইলেকট্রনিক্যালি হুইচ ক্যান বি রিটেইনড ইনডিফিনিটলি অ্যান্ড ইউজড হোয়েন নিডেড। ঠিক আছে? মেমোরির কাজ হলো ইনফরমেশনকে স্টোর করা এবং প্রয়োজনের সময় সেই স্টোরেজ থেকে নিয়ে এসে ব্যবহার করা। ঠিক আছে? এরপরে আছে দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক সাবসিস্টেম ইজ দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক মাইন্ড অফ দ্য কম্পিউটার। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি? সবকিছুকে ক্যালকুলেশন করা। ঠিক আছে? কম্পিউটারে যে কোনো ক্যালকুলেশন করতে কি সাহায্য করে? এই অ্যারিথমেটিক লজিক ইউনিটই সাহায্য করে। It is responsible for all types of data manipulation করে and computation work. This work is carried out with unmanageable accuracy and extremely high speed. খুব হাই স্পিডে এই ক্যালকুলেশন গুলো হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। ঠিক আছে? তারপরে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হলো ইনস্ট্রাকশন গুলোকে কন্ট্রোল করে নেওয়া। কম্পিউটারে কোনো বাটনে যখন আমরা ক্লিক করি, তখন দেখি না সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। কম্পিউটারকেও তো সেটা কন্ট্রোল করছে। ঠিক আছে? কন্ট্রোল ইউনিটের কাজই হলো সিপিইউ সবকিছুকে কন্ট্রোল করে রাখে সেটা। আর মেমোরি ইউনিট কি করে? মেমোরি ইউনিট তাহলে ইনফরমেশনকে স্টোর করে রাখছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট আমি বললাম আগে, সেটা কি করে? সেটা বিভিন্ন ক্যালকুলেশন করছে। আর কন্ট্রোল ইউনিট সবকিছুকে কন্ট্রোল করে রাখে। ঠিক আছে? এইটুকুনি বোঝা গেল সবার? কোনো যদি কোশ্চেন থাকে তোমরা একটু কমেন্ট বক্সে লিখে রাখবে, আমি পরে বলে দেবো যদি কোনো কোশ্চেন থাকে। এরপর ইনপুট ডিভাইসের বিভিন্ন উদাহরণ রয়েছে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, ম্যাগনেটিক ইঙ্ক, ক্যারেক্টার রিকগনাইজেশন। তোমাদের এখান থেকে মানে এখান থেকে যেটুকুনি পড়ালাম, সেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আগে আসে হচ্ছে এই মানে এক্সাম্পল গুলো তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে? মানে এক্সাম্পল গুলোতেই তোমাদের বেশি কোশ্চেন দেবে, তোমরা ভালো করে পড়ে রাখবে এক্সাম্পল গুলো কি কি। ঠিক আছে? আর আউটপুট ডিভাইস কোনগুলো? মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার। ঠিক আছে? এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসের উদাহরণ। এরপরে কি আছে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার। ফার্স্টেই আছে হচ্ছে স্পিড। ঠিক আছে? এ কম্পিউটার ক্যান পারফর্ম টাস্ক ভেরি ফাস্ট। কম্পিউটারকে আমরা কি করি? কোনো কাজ দিলে সেটা কি করে? খুব দ্রুত গতিতে কম্পিউটার সেটা করে দেয়। একটা মানুষও কিন্তু পারে না সেরকম কাজ, স্পিডে কাজ করতে, কিন্তু কম্পিউটার কিন্তু দেখা যায় একটা রোবটের থেকেও বেশি ফাস্ট হিসেবে করে। ঠিক আছে? Accuracy কি? computers can process large amounts of data and generate error-free results provide the data is entered correctly. ঠিক আছে? কম্পিউটার সবসময় কি করে? error-free result provide করে আমাদের কাছে। ঠিক আছে? এরপরে কি? diligence. Unlike human beings, a computer is free from boredom, টায়ার্ডনেস, ল্যাক অফ কনসেন্ট্রেশন। কম্পিউটার সবসময় ফ্রি থাকে, বোরডম থাকে না, তার টায়ার্ডনেস থাকে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন থেকে, এগুলো সবকিছুই কম্পিউটারের মধ্যে থাকে না। তারপর কি? ভার্সেটিলিটি। ভার্সেটিলিটি কি?
কম্পিউটার ভার্সেটাইল হয় সব সময়। কম্পিউটার একটা টাইমে অনেকগুলো, দেখো না, অনেকগুলো ফাংশন একসাথে করে থাকে। ভার্সেটাইল মানে কি? বহুমুখী হয়, একসাথে অনেকগুলো কাজ সে করতে পারে। তারপরে নো ফিলিং, কম্পিউটারের কোনো ফিলিংস থাকে না, ঠিক আছে? এটা একটা মেশিন, তাই জন্য এর কোনো ফিলিংসও নেই। এরপরে কি আছে? নো আইকিউ, এটাকে একটা ডাম মেশিন বলা হয়, মানে বোবা। ডাম মানে কি? বোবা মেশিন। ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আমরা এটাকে চালাবো। ইউজার কোনো ইনস্ট্রাকশন না দিলে এটা কখনোই কাজ করতে পারে না, কম্পিউটার কখনোই কাজ করতে পারে না। এরপরে কি আছে? সাম ইম্পর্টেন্ট শর্টকাট কিস উইথ দেয়ার ইউজেস, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের যেগুলো আমি দিয়েছি সেগুলো থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? ফার্স্টটা দেখো কি আছে, কন্ট্রোল প্লাস এ। যখন কোনো কিছুকে সিলেক্ট করবে তোমরা তখন কি প্রেস করবে? কন্ট্রোল প্লাস এ। তারপরে কি আছে দেখো, বোল্ড। বোল্ড, কোনো লেখাকে বোল্ড করতে চাইলে তোমরা কি প্রেস করবে? কন্ট্রোল প্লাস বি। তারপরে দেখো কি আছে, কপি। কোনো জিনিসকে কপি করতে চাইলে তোমরা কি প্রেস করবে? কন্ট্রোল প্লাস সি। তারপর কোনো ফাইল, কোনো ডকুমেন্ট যখন তোমরা ডুপ্লিকেট করতে চাইছো তখন তোমরা কি প্রেস করবে? কন্ট্রোল প্লাস ডি। আর সেন্টার অ্যালাইনমেন্ট কখন হবে? যখন তোমরা কন্ট্রোল প্লাস ই প্রেস করবে, ঠিক আছে? এগুলো রয়েছে। এরপরে রয়েছে ফাইন্ড, কোনো কিছু খুঁজতে চাইলে তোমরা কন্ট্রোল প্লাস এফ করলে সেটা এসে যাবে, ঠিক আছে? এরপরে রয়েছে গো টু, কন্ট্রোল প্লাস জি, ঠিক আছে? তারপর রিপ্লেসের কি? কন্ট্রোল প্লাস এইচ। কোনো লেখাকে ইটালিক করতে চাইলে তোমরা কন্ট্রোল প্লাস আই তে প্রেস করবে। এগুলো রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোল প্লাস এস সেভ। কন্ট্রোল প্লাস বি করলে কি হয়? পেস্ট হয়ে যায় কোনো কিছু। আর কন্ট্রোল প্লাস এক্স থাকলে সেটা কাট হয়ে যায়, ঠিক আছে? এগুলো আছে, এগুলো তোমরা পড়বে। এটা খুব ইম্পর্টেন্ট, F2 রিনেম, মানে সবকটাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখবে। শিফট প্লাস F7 সিনোনিমস কোনো কিছু করলে এটা প্রেস করতে হবে। কোনো কিছুকে ফুল স্ক্রিন করতে গেলে F11 প্রেস করতে হয়। তারপর ক্রপ কিভাবে করবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স, এটা টিপলে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি আছে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, এটা ডাবল হবে। তারপর রাইট ডেট, কোনো কিছুকে কোনো ডেট রাইট করতে গেলে অল্ট প্লাস শিফট প্লাস ডি টিপতে হবে। রাইট টাইম করতে গেলে অল প্লাস শিফট প্লাস টি টিপতে হবে, তাহলে হয়ে যাবে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? এগুলো বোঝানোর কিছু নেই, শুধু মুখস্থ করার ব্যাপার, মুখস্থ করতে হবে। এগুলো আসবেই তোমাদের, আর যে কটা দিয়েছি ওই কটার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, আর এক্সট্রা করে কিছু করতে হবে না, ঠিক আছে? এরপরে আসছে মেমোরি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট মেমোরি, ঠিক আছে? মেমোরির কাজ কি? আমরা জানি যে মেমোরির কাজ হলো কোনো কিছুকে স্টোর করা, ঠিক আছে? কম্পিউটার মেমোরির কাজ হলো কি? কোনো ইনফরমেশনকে স্টোর করে রাখা। কম্পিউটার মেমোরি দুটো টাইপের হয়। একটা কি? ইন্টারনাল, প্রাইমারিও বলতে পারো সেটাকে, বা মেন মেমোরিও বলতে পারো। আর একটা কি? এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরি। আমরা জানি যেই মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না, কম্পিউটারকে চলার জন্য যেই মেমোরির প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে মেন মেমোরি। যেমন আমাদের মোবাইলে যদি মেমোরি কার্ড না থাকে তাহলে মোবাইলটা কি চলবে? অবশ্যই চলবে মেমোরি কার্ড না থাকলে। তাহলে মেমোরি কার্ডটা কি হয়ে গেল? সেকেন্ডারি মেমোরি। কিন্তু প্রাইমারি মেমোরি কি? প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম এবং রম, ঠিক আছে? র্যাম ও রম ছাড়া আমাদের কম্পিউটার, মোবাইল ফোন কিছুই চলে না। যখনই কোনো মোবাইল ফোন তোমরা কেনো তখন দেখবে হচ্ছে র্যাম এবং রম সেখানে থেকেই যায়, ঠিক আছে? তাই র্যাম এবং রমকে কি বলা হয়? প্রাইমারি মেমোরি, ঠিক আছে? এবার র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারে যখন, এই যে দেখো, র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারে যখন আমি কিছু লিখছি, এটা আমি কম্পিউটারে কোথাও সেভ করিনি, কিন্তু নিশ্চয়ই সেটা কম্পিউটারে কোথাও না কোথাও তো রয়েছে, ঠিক আছে? এটা সেভ থাকে মেমোরিতে। কোন মেমোরি সেটা? সেটা হচ্ছে প্রাইমারি মেমোরিতে, ঠিক আছে? যেমন আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, সেগুলি আমরা কি করছি? পাওয়ার পয়েন্টে আমি কিছু লিখলাম, সেটা তো আমি রিড করতে পারছি, ঠিক আছে? কিন্তু কম্পিউটার অফ করে দিলে র্যামে যা থাকে
সেই ডেটাগুলো কি থাকে, কি হয়, মুছে যায় না? সব ডেটাগুলোই তো মুছে যায় যদি আমি সেভ না করে রেখে দিই, মুছে যায় তো। তাই জন্য র্যামকে কি বলা হয়? ভোলাটাইল মেমোরি। যখন কারেন্ট অফ হয়ে যায় তখন যদি মানে কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় কোনো ডেটাই সেভ থাকে না, তাই জন্য র্যামকে কি বলা হয়? ভোলাটাইল মেমোরি। র্যামে যেই ফাইলটা থাকে আমরা তাই কি করতে পারি? রিড করতে পারি। র্যামে যা থাকে সেটা আমরা মুছেও ফেলতে পারি, ঠিক আছে? র্যামের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে তাকে আমরা কি করতে পারি? রিড করতে পারি, রাইট করতে পারি, সেগুলোকে আমরা মডিফাইও করতে পারি। আমি কোনো সফটওয়্যারে কাজ করছি, যেমন আমি যদি কোনো কিছু সেভ না করে রাখি, মানে কোনো কিছু সেভ না করা থাকলো, হঠাৎ কারেন্ট চলে গেল, ল্যাপটপটা আমার বন্ধ হয়ে গেল, মোবাইলটা বন্ধ হয়ে গেল, তখন কি হয়ে যায়? সেই ডেটাগুলো সবকিছু ডিলিট হয়ে যায়। তাই র্যামকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ইউ ক্যান রিট্রাইভ সেই ডেটাগুলোকে ফিরিয়ে নিয়ে আসা যায়। যদি তোমার সেকেন্ডারি মেমোরি থাকে তাহলেই তুমি সেই ডেটাগুলোকে ফিরিয়ে আনতে পারবে, ঠিক আছে? এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। তারপরে কি টাইপস অফ র্যাম, র্যামের কিছু টাইপস রয়েছে সেগুলো পড়তে হবে। SRAM, SRAM এর ফুল ফর্ম কি? স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? এটাকে কি বলা হয়? কোনো র্যামে যেখানে ম্যানুয়ালি রিফ্রেশ করার প্রয়োজন থাকে, আর কিছু র্যামে থাকে ম্যানুয়ালি যেটা রিফ্রেশ করার প্রয়োজন নেই, আগে থেকেই আছে, ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন থাকছে না, সেটাকেই বলা হয় SRAM, ঠিক আছে? SRAM এর পারফরমেন্স ভেরি হাই হয়, খুব রিলায়েবল হয়, এটা ইলেকট্রিসিটিও খুব কম আসে। SRAM ইজ ফাস্টার দেন DRAM। SRAM এ যার মধ্যে রিফ্রেশ সার্কিটের কোনো প্রয়োজনই থাকে না, আলাদা কোনো রিফ্রেশ সার্কিটের এখানে কোনো প্রয়োজনই নেই। SRAM এর স্পিড অনেক বেশি থাকে DRAM এর থেকে। এটার ফুল ফর্ম দিয়ে কোশ্চেন আসতে পারে। SRAM এর ফুল ফর্ম কি? স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে কি আছে দেখো, DRAM। DRAM এর ফুল ফর্ম কি? ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। DRAM requires an external memory refresh circuit which periodically rewrites the data in the capacitor, restoring them to the original charge. This refresh process is the defining characteristic of dynamic random access memory, in contrast to static random access memory, which does not require data to be refreshed. DRAM ডাইনামিক সেহেতু রিফ্রেশ সার্কিটের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? এইটুকুনি সবার ক্লিয়ার হয়েছে তো? যদি কোনো কিছু প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখে রাখবে, ঠিক আছে? এরপরে কি আসছে দেখো, এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। এই মেমোরিতে কি করা যায়? এই মেমোরিতে অনলি রিড করা যায়, তাই এই মেমোরিটার নাম হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে? র্যামে কি করা গেল? র্যামে হচ্ছে রিড ও রাইট, কিন্তু দুটোই করা যায়, কিন্তু এখানে কি করা যায়? শুধু রিড করা যাবে, রাইট হবে না। আমরা যখন কোনো কম্পিউটার বা মোবাইল ফোন ওপেন করি, মোবাইল ফোন একা একা তো আর ওপেন হতে পারে না, এটা তো একটা ইলেকট্রনিক গ্যাজেট, তাই তো? মোবাইল ফোন কোনো ইনফরমেশনকে পড়েই তো ওপেন হয়, ঠিক আছে? এই জন্য যখন কোনো মোবাইল ফোন ওপেন হয় দেখবে একটা কোম্পানির লোগো দেখায়, যেমন ওপো, ভিভো। যখন দেখতে পারো তো তোমরা, যখনই একটা মোবাইল ফোন তোমরা ওপেন করো, কোনো একটা এরকম লোগো দেখাচ্ছে সেই মোবাইলের, সেই জন্য সেটাই হচ্ছে রম। যখন কোনো কিছুকে আমরা পিসি স্টার্ট করি বা কোনো মোবাইল ফোন ওপেন করে রিবুটিং করি, তখনই এই রমের কাজ, সেখানেই রম কাজ করে, ঠিক আছে? সেটাকে আমরা সবসময় কি করতে পারি? রিড করতে পারি, কখনো রাইট করতে পারি না। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? রিড অনলি মেমোরি, ঠিক আছে? কেউ বলতে পারবে, আমি একটু আগে বলেছি যে র্যামে ইনফরমেশন কি বেসিসে থাকে, কেউ যদি বলতে পারো র্যামে ইনফরমেশন কি বেসিসে থাকে? একটু আগেই পড়িয়েছি, একটু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। র্যামে ইনফরমেশন সবসময় টেম্পোরারি বেসিসে থাকে, কিন্তু রমে কোনো ইনফরমেশন কি বেসিসে থাকে? পার্মানেন্ট বেসিসে, ঠিক আছে? কখনো সেটা ডিলিট হয়ে যায় না, কারণ সেখানে ইনফরমেশন গুলো কম্পিউটার পড়ে সেটা ওপেন হচ্ছে, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হয়? নন ভোলাটাইল, কখনো মানে ভুলে যায় না, ঠিক আছে? এরপরে কি আসছে? টাইপস অফ রম। রমের বিভিন্ন ধরনের
টাইপ করতে হবে। ফার্স্টে কি আছে, পিরম। পিরম এর ফুল ফর্ম কি? পিরম এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রম কি? যখন কোনো কিছু লেখা হয় সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না, কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না। র্যামের মধ্যে তো সবসময় আমরা চেঞ্জ করতে পারি, আমি আগেই বলেছি র্যামের মধ্যে রিড করা যায়, রাইট করা যায়, মডিফাইও করা যায় র্যামের মধ্যে, কিন্তু এই রমের মধ্যে কোনো কিছু হচ্ছে চেঞ্জ করা যাবে না, এই মানে প্রমের মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে কোনো কিছুকেই চেঞ্জ করা যাবে না। এরপরে আসছে কি, ইপ্রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটাকে মোছা যাবে আল্ট্রাভায়োলেট লাইটের মাধ্যমে। আল্ট্রাভায়োলেট লাইটের সামনে যদি এটাকে নিয়ে যাওয়া যায় তাহলেই সেটা মুছে যায়। ঠিক আছে, and EEPROM is a special type of PROM that can be erased by exposing it to ultraviolet light. অনলি তখনই মোছা যাবে যখন এটাকে আল্ট্রাভায়োলেট লাইটের সামনে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এরপরে কি আছে, ডাবল EEPROM, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সাধারণভাবে এটাকে মোছা যায় না, ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যম দিয়ে এটাকে মোছা যায়। তাই এটাকে কি বলা হয়, আরেকটা নামেও বলা হয়, তোমরা এটা একটুখানি মানে মনে রাখবে, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। ঠিক আছে, এরপরে কি আসছে, এক্সটার্নাল অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। এটা আগে একটু বলেছিলাম, র্যামের সাইজ তোমরা জানো খুব ছোট থাকে, বা সবকিছু এখানে, এটা ভোলাটাইল মেমোরি, র্যাম সবকিছু ডিলিট হয়ে যায়। র্যামের কারেন্ট যাওয়ার সাথে সাথে কম্পিউটার থেকে কি হয়, সব তথ্য কি হয়, মুছে যায়। ঠিক আছে, এর অসুবিধা, এটাই একটা অসুবিধা রয়েছে, র্যামে কি হয়, কারেন্ট যাওয়ার সাথে সাথে সবকিছু মুছে যায়। এর ফলে এই সেকেন্ডারি মেমোরির প্রয়োজন আছে। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরিতে কোনো কিছুই মুছবে না। সেকেন্ডারি মেমোরির কিছু উদাহরণ আছে, সেগুলো হচ্ছে কি কি, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রমস, ম্যাগনেটো অপটিক্যাল ডিস্ক, এইগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই উদাহরণগুলো দিয়ে হচ্ছে কোশ্চেন আসবে। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরির উদাহরণগুলো। এরপরে এই দেখো আছে, টাইপস অফ সেকেন্ডারি মেমোরি, ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপ কি, অডিও, ক্যাসেট ভিডিও এইগুলোতে ইউজ করা হতো। ম্যাগনেটিক ডিস্ক আগে তোমরা জানো এইগুলোকে ইউজ করা হতো। সিডি ডিভিডি আগেকার দিনে পাওয়া যেত না, সিডি ডিভিডি 20-25 টাকা দামের, খুবই কম দামে আমরা পেতাম এগুলোকে। ব্লু রে ডিস্ক, এগুলোর দাম অনেকটাই বেশি হতো। ব্লু রে ডিস্ক, এগুলোর কি একটা সুবিধা ছিল, হচ্ছে এগুলোকে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় পোর্ট করতে পারতাম। দাম কম ছিল, পকেট ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমরা এগুলোকে পোর্ট করা যেত। কিন্তু অসুবিধা কি ছিল, এই সিডি ডিভিডি এইচআরডি এগুলো অসুবিধা ছিল, এগুলো যদি একবার স্ক্র্যাচ পড়ে যেত, এগুলো আর মানে থাকতো না, এগুলো লংজিবিলিটি খুবই কম ছিল, মানে কিছুদিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে যেত। ঠিক আছে, আর এইগুলোতে কিছু মানে লোড করা যায় না। এখনকার দিনের পেন ড্রাইভ, যেমন পেন ড্রাইভে কি করা যায়, রিরাইট করা যায়, কিছু ডেটা আমরা ডিলিট করে আবার নতুন ফাইল অ্যাড করতে পারি, এটা পেন ড্রাইভের সুবিধা। কিন্তু এই সিডি ডিভিডি এইগুলোতে কিন্তু করা যেত না। ঠিক আছে, নতুন ফাইল ওখানে অ্যাড করা যায় না, কিন্তু পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এসএসডি, সলিড স্টেট ড্রাইভ এগুলোতে কিন্তু করা যেত। ঠিক আছে, এই সলিড স্টেট ড্রাইভটা কি, হার্ড ডিস্কে যখন স্পাইনিং ডিস্ক থাকে, যেমন রিরাইট করার জন্য এই এসএসডি গুলোকে ব্যবহার করা হতো। এরপরে কি আছে, ক্যাশে মেমোরি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে তোমার মার্ক করে রাখবে, এখান থেকে কোশ্চেন দেবেই। ঠিক আছে, আমরা যখন কম্পিউটারে কোনো একটা কাজ করি, যেমন প্রথমে কোনো একটা ওয়েবসাইট দেখি, ঠিক আছে, ওয়াই প্রেস করলাম, গুগল ক্রোমে আমি মানে ইউটিউব দেখবো, শুধুমাত্র আমি ওয়াই প্রেস করলাম, কিন্তু দেখবে পুরো ইউটিউবটা চলে আসলো। এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে এই ক্যাশে মেমোরির ফলে হয়। ঠিক আছে, কি হয়, এর ফলে আমার সময় বেঁচে যাচ্ছে, শুধু আমরা একটা ওয়ার্ড প্রেস করলেই পুরো জিনিসটাই চলে আসে। কোনো কিছু তোমরা দেখতে চাইলে মানে বারবার করে সার্চ করছো ওয়েবসাইটে, আমরা মানে এরকম বলতে পারি, আমরা যখন কোনো কিছুকে মানে বারবার করে সার্চ করি, দেখো না একটা ফাইল চলে আসছে, মানে ওটা বারবার করে দেখাচ্ছে, যেমন ফ্লিপকার্টে আমরা কোনো কিছু বারবার করে সার্চ করছি, ওটাই তোমার নোটিফিকেশনে দেবে। ফেসবুকে অনেক সময় ওই নোটিফিকেশন গুলো খুব তাড়াতাড়ি চলে আসে, এটা কার ফলে আসে, এটা ক্যাশে মেমোরির ফলে এসে যায়। ঠিক আছে,
ক্যাশে মেমোরি কি? ভোলাটাইল মেমোরি, মানে আমাদের যে ক্যাশে মেমোরি থাকে সেটা নিজে থেকে ক্লিন হয়, ঠিক আছে? এই ক্যাশে মেমোরিতে সবকিছু আমরা কি করি, জমা রেখে দিই। এই ক্যাশে মেমোরি আবার দুটো প্রকার রয়েছে। কি রয়েছে? ক্যাশে মেমোরি দুটো প্রকার রয়েছে, L1 এবং L2 ক্যাশে মেমোরি। L1 ক্যাশে মেমোরি কি হয়, খুব ফাস্টার হয়, আর L2 ক্যাশে মেমোরি একটু লোয়ার হয়, ঠিক আছে? এগুলো আছে ক্যাশে মেমোরি। এরপর একটা পার্থক্য রয়েছে র্যাম এবং রমের মধ্যে। র্যাম কি? টেম্পোরারি স্টোরেজ। আগেই বললাম টেম্পোরারি হয়, সবকিছু এখান থেকে ডিলিট হয়ে যেতে পারে, কম্পিউটার অফ হলেই সবকিছু, কারেন্ট অফ হয়ে গেলেই এটার থেকে সবকিছু ডিলিট হয়ে যায়। আর এখানে সবকিছু পার্মানেন্টলি থাকে, তাই এটাকে পার্মানেন্ট স্টোরেজ বলা হয়। তারপর কি আছে? স্টোর ডেটা ইন MBS। MBS এ সবকিছু এখানে স্টোর করা হয়, ঠিক আছে? আর স্টোর ডেটা ইন GBS, এটা ভোলাটাইল। আর রম হচ্ছে কি হয়, নন ভোলাটাইল। র্যাম কি হয়, ইউজড ইন নর্মাল অপারেশনে ইউজ হয়। আর রম কি হয়, ইউজড ফর স্টার্ট আপ, যখন কোনো কম্পিউটার বা কোনো ফোন যখন স্টার্ট করা হয় তখনই এই রমের কাজ, ঠিক আছে? স্টার্ট আপ প্রসেস অফ কম্পিউটার। রাইটিং ডেটা ইজ ফাস্টার, খুব ফাস্টে হয় ডেটা রাইট করার ইয়েতে। আর রাইটিং ডেটা ইজ ভেরি স্লোয়ার, ঠিক আছে? এটা রমের কাজ। এরপরে কি আসছে দেখো, ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার, ঠিক আছে? ফার্স্টে কি রয়েছে, ক্লাসিফিকেশনস অফ কম্পিউটারস অন দ্য বেসিস অফ সাইজ এবং ক্যাপাসিটির দিক দিয়ে কম্পিউটারকে কটা ভাগে ভাগ করা যায়, এটা একটা কোশ্চেন দিতে পারে। সাইজ এবং ক্যাপাসিটির দিক দিয়ে কম্পিউটারকে 4টে ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার, ঠিক আছে? মাইক্রো কম্পিউটার কখন ইউজ হয়, যখন আমাদের ওয়ার্ক প্লেস, স্কুল, স্টাডি ডেস্ক, অ্যাট হোম, আমরা হোমে, স্কুলে, ওয়ার্ক প্লেসে যেই কম্পিউটার গুলো ইউজ করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, ঠিক আছে? এটা খুব ইউজ বাই সিঙ্গেল ইউজার, একজনই থাকে ইউজার একটা টাইমে একজন ইউজারই এটাকে ইউজ করতে পারে এই কম্পিউটারটাকে। এটা কি হয়, খুব স্মল হয় সাইজে। অলসো কল্ড পার্সোনাল কম্পিউটারস, এটাকে পার্সোনাল কম্পিউটারসও বলা হয় মাইক্রো কম্পিউটারটাকে, ঠিক আছে? এটা লিস্ট প্রসেসিং অ্যান্ড স্টোরেজ ক্যাপাসিটি খুব কম হয় এটার, এবং প্রসেসিংও খুব স্লো হয়, ঠিক আছে? এরপরে কি আছে, মিনি কম্পিউটার ইউজড বাই মাল্টি ইউজার। একই টাইমে মাল্টি ইউজার দ্বারা এই মিনি কম্পিউটার ইউজ করা যায়। কোথায় এগুলোকে ইউজ করা হয়? ল্যাবরেটরিজে, ঠিক আছে? খুব স্মল হয়, ফিজিক্যাল সাইজের দিক দিয়ে এটা খুবই স্মল হয়। এরপরে কি আছে, মেইন ফ্রেম কম্পিউটার্স কি? এটা হ্যান্ডেলিং অ্যান্ড প্রসেসিং ভেরি লার্জ অ্যামাউন্টস অফ ডেটা কুইকলি, খুব মানে লার্জ অ্যামাউন্টস অফ ডেটা থাকে এখানে, ঠিক আছে? এটাকে আরেকটা নামেও বলা হয় বিগ আয়রন। খুব ইম্পর্টেন্ট, বিগ আয়রন কোন কম্পিউটারকে বলা হয়, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন একটা দিতেই পারে, বিগ আয়রন কোন কম্পিউটার? মেইন ফ্রেম কম্পিউটার, মনে রাখবে মেইন ফ্রেম কম্পিউটারকে বিগ আয়রন কম্পিউটার বলা হয়। তারপর কি আছে, অ্যাজ এ ব্যাকবোন ফর দ্য ইন্টার বিজনেস ওয়ার্ল্ডে এটা সবচেয়ে বেশি ইউজ হয়, তাই একে কি বলা হয়? ব্যাকবোন, ঠিক আছে? যেটা ডেটা প্রসেস করতে পারে। এরপরে কি আছে, সুপার কম্পিউটার ইউজ ফর পারফর্মিং কমপ্লেক্স সাইন্টিফিক অ্যান্ড নিউমেরিক্যাল কম্পিউটেশন সাচ এস ওয়েদার ফোরকাস্টিং, ফ্লুইড ডাইনামিক্স, নিউক্লিয়ার সিমুলেশন অ্যান্ড থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে? বড় বড় প্রজেক্টে সুপার কম্পিউটারকে ইউজ করা হয়, যেমন ওয়ার্ক স্টেশনস, সামটাইমস ইট ইজ কল্ড ওয়ার্ক স্টেশনস। এটাও তোমরা মনে রাখবে যে ওয়ার্ক স্টেশন বলা হয় কোন কম্পিউটারকে? সুপার কম্পিউটারকে বলা হয়, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি লার্জ হয়, ফাস্ট হয়, এবং খুব দাম বেশি হয় এগুলো, এই কম্পিউটারগুলো, ঠিক আছে? এবং সাইজে খুব বিশাল বড় হয়। আর বেসড অন দেয়ার ক্যাপাসিটিও এগুলোর অনেক বেশি থাকে, ঠিক আছে? এরপরে কি আছে, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার অন দ্য বেসিস অফ টাইপের দিক দিয়ে কত ভাগে ভাগ করা যায়? অন দ্য বেসিস অফ টাইপ দ্য কম্পিউটার সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস, 3টে ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি?
এক মিনিট, হ্যাঁ, সেগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে অ্যানালগ কম্পিউটার্স। অ্যানালগ কম্পিউটার্স আর ইউটিলাইজড primarily to measure physical units like the voltage, electric current, pressure, temperature, and convert them into digits. এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে: কন্টিনিউয়াস ভ্যালুস, স্মল মেমোরি, স্লো স্পিড, নট অ্যাজ রিলায়েবল, রেজাল্টস আর নট অ্যাকুরেট, ডিফিকাল্ট টু ইউজ। ফিজিক্যাল ইউনিটসকে মেজার করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। অ্যানালগ কম্পিউটার মূলত ভোল্টেজ, বৈদ্যুতিক প্রবাহ, চাপ, তাপমাত্রা, শারীরিক একক পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই পরিমাপগুলো করার জন্য এগুলোর মধ্যে অনেক কিছু যেমন এগুলো সংখ্যাকেই রূপান্তর করে, ছোট মেমোরি হয়, এগুলোর গতি ধীর হয়, নির্ভরযোগ্য ততটা হয় না, ফলাফল সবসময় কি হয়, সঠিক হয় না, রেজাল্টস আর নট অ্যাকুরেট। এগুলো বৈশিষ্ট্য দিয়েও তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং ব্যবহার ডিফিকাল্ট, মানে মানে এটার ব্যবহার খুব ডিফিকাল্ট অনুযায়ী মানে ডিফিকাল্ট হয়, ঠিক আছে। এরপরে কি, এরপরে আসছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কি? ডিজিটাল কম্পিউটার প্রসেস দ্য ডেটা ইন নিউমেরিক as well as non-numeric forms. It can perform arithmetic operations such as addition, occurrence, subtractions, multiplications or divisions, and all types of logical mathematical operation. সবচেয়ে লার্জ মেমোরি হয়, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটারের প্রসেস করে কি কি, মানে কি কি অ্যাডিশন, অকারেন্স, কোনো কিছু যোগ, ভাগ, গুণ, বিয়োগ করতে এই ডিজিটাল কম্পিউটার ব্যবহৃত হয়, ঠিক আছে। এটাই সমস্ত প্রকার গাণিতিক প্রকারের অপারেশন গুলো সম্পাদন করতে পারে। মানে কোন কম্পিউটারের মাধ্যম দিয়ে কোশ্চেন আসতেই পারে, কোন কম্পিউটারের মাধ্যম দিয়ে এটা করা হয়, তোমরা বলবে যে ডিজিটাল কম্পিউটারের মাধ্যম দিয়ে এটা করা হয়, ঠিক আছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল কম্পিউটার্স, সেগুলো কি কি: discrete values, large memory, faster speed, very reliable। এটা কি হয়, বৃহৎ মেমোরি থাকে, দ্রুত গতিতে কাজ করে, খুব নির্ভরযোগ্য হয়, ফলাফল 100% ঠিক হয়। এটার সাথে অ্যানালগ কম্পিউটারের একটা পার্থক্য রয়েছে, সেখানে সবসময় রিলায়েবল হয় না, তারপরে ওটার স্পিড কম থাকে, এটার দ্রুত গতিতে কাজ করে, এটা ভেরি রিলায়েবল হয়, ওটা হয় না অ্যানালগ কম্পিউটার। আর রেজাল্ট সবসময় 100% অ্যাকুরেট আসে। কোন কম্পিউটার আসে, এটা এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, কোন কম্পিউটারে সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট দেয়, তখন তোমরা কি বলবে, ডিজিটাল কম্পিউটার, নট অ্যানালগ কম্পিউটার, ঠিক আছে। আর এরকমও দিতে পারে যে ফাস্টার কোনটা, অ্যানালগ কম্পিউটার নাকি ডিজিটাল কম্পিউটার, তখন তোমরা কি বলবে, ফাস্টার কম্পিউটার কোনটা, ফাস্টার স্পিড, সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। এইভাবে মানে পড়বে, সব করার সাথে মানে মিলিয়ে পার্থক্য করে এগুলো পড়বে। তারপরে কি আছে, হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে। এই হাইব্রিড কম্পিউটার ইজ এ কম্পিউটার that has the characteristics of both analog computer and digital computer. অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সব ক্যারেক্টারিস্টিক্স গুলোই এই হাইব্রিড কম্পিউটারের মধ্যে থাকে। সব থেকে বেশি প্রবলেমেটিক ঘটনাগুলি এই কম্পিউটার গুলো মানে সলভ করে থাকে, ঠিক আছে। স্পেসিফিক যেই কাজগুলো আছে সেখানে এগুলো ইউজ করা হয়। ব্যক্তিগত কোনো কাজে এই হাইব্রিড কম্পিউটার কিন্তু ইউজ করা হয় না। ব্যক্তিগত কাজে ইউজ করা হয় ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, কিন্তু ব্যক্তিগত কোনো কাজে এই হাইব্রিড কম্পিউটারকে আমরা ইউজ করি না, ঠিক আছে। এরপরে আছে ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু পারপাস। পারপাসের ভিত্তিতে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়। on the basis of purpose the computer system is divided into two parts, একটা স্পেশাল পারপাস অফ কম্পিউটার, জেনারেল পারপাস অফ কম্পিউটার। তোমরা কিন্তু ভাগ ভাগ করে এগুলো পড়বে, পারপাসের ভিত্তিতে দিতে এরকম ভুল করে দিও না, দিয়েছে পারপাসের ভিত্তিতে তোমরা দিয়ে দিচ্ছ যে চারটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে।
পারপাসের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পেশাল পারপাস অফ কম্পিউটার, জেনারেল পারপাস অফ কম্পিউটার। এগুলো একটু ভালোভাবে পড়বে। জেনারেল পারপাস অফ কম্পিউটার কি? দে আর ডিজাইন টু পারফর্ম মোর দ্যান ওয়ান টাস্ক। ঠিক আছে, যেমন এক্সাম্পল পিসি, ল্যাপটপস, নোটবুকস, এগুলোতে আমরা জেনারেল পারপাস অফ কম্পিউটার এইগুলোকে বলা হয়ে থাকে। সবসময় জেনারেল কাজে যেগুলো আমরা ইউজ করি, ল্যাপটপ, পিসি, আমরা তো জেনারেল কাজে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর স্পেশাল কাজে যেই কম্পিউটার গুলো ইউজ করা হয় স্পেশাল পারপাসে, সেইগুলো কি? সেগুলো হচ্ছে এক্সাম্পল দিয়েছে মডার্ন ওয়াশিং মেশিন, সেলফ ড্রাইভেন কার, সুইচিং অ্যান্ড বিলিং। এগুলো হচ্ছে স্পেশাল পারপাস অফ কম্পিউটারের এক্সাম্পল। তোমাদের এক্সামে যেগুলো আসবে, মানে দিয়ে দিল যে স্পেশাল পারপাস অফ কম্পিউটারের উদাহরণ, তখন তোমাদের বলতে এগুলো পড়তে হবে। ঠিক আছে, আর আমি যেগুলো দিচ্ছি সেগুলোর মধ্যেই আসবে, অন্য আসবে না। ঠিক আছে, এখান থেকে হয়ে গেল। এরপরে যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, generations of computers এর generation time period and কি কি টেকনোলজি ইউজড। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি? ফার্স্ট জেনারেশন কম্পিউটার কবে এসেছিল? 1940 থেকে 1950 সালে এসেছিল। ফার্স্টে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব বেসড। ঠিক আছে, ফার্স্ট জেনারেশনে কোন টেকনোলজি ইউজ করা হয়েছিল? ভ্যাকুয়াম টিউব বেসড। ঠিক আছে, এরপরে আসছে কি সেকেন্ড জেনারেশন, কত সালে এসেছিল, এগুলো ভালোভাবে পড়বে। কোন টেকনোলজি এখানে ইউজ করা হয়? ট্রানজিস্টর বেসড, 1950 থেকে 1960 সালে। সালগুলো ভালোভাবে পড়ে যাবে, এখান থেকেও কোশ্চেন দেয়, টাইম পিরিয়ড এবং কোন টেকনোলজিটা ইউজ করেছিল, একটা কোশ্চেন এইখান দিয়ে আসবেই। ঠিক আছে, তারপরে কি থার্ড জেনারেশন কম্পিউটার কবে এসেছিল? 1960 থেকে 1970 সালে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ইন্টিগ্রেটেড সার্কিট বেসড। এরপরে কি আছে? ফোর্থ জেনারেশন কম্পিউটার 1970 থেকে আমরা প্রেজেন্টে যেখানে আমরা মাইক্রোপ্রসেসর চিপকে ইউজ করা হয়েছে, এটাকে কি বলা হয়? মাইক্রোপ্রসেসর বেসড। এখন যেই টেকনোলজিটা ইউজ করা হয় সেটা কি টেকনোলজি? মাইক্রোপ্রসেসর বেসড। বেসিক শুধু তোমাদের এইটুকুনি জানলেই হবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর ফিফথ জেনারেশন যেটা ফিউচারে আসবে সেটা কি? সেটা এআই। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, প্রেজেন্ট এন্ড ফিউচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড। এরপরে কি আছে? আইসিটির কিছু অ্যাব্রিভিয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন কিছু আছে। দেখো তোমরা ফার্স্টেই আছে হচ্ছে বিপিএস এর অ্যাব্রিভিয়েশন কি? বাইটস পার সেকেন্ড। ঠিক আছে, ইউপিএস এর কি? আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ভিপিএন এর কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট ভিপিএন এর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওয়াইফাই এর অ্যাব্রিভিয়েশন ওয়্যারলেস ফাইডালিটি। ই কমার্সের অ্যাব্রিভিয়েশন ইলেকট্রনিক কমার্স। পিএনজির অ্যাব্রিভিয়েশন কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। সিআরটির অ্যাব্রিভিয়েশন কি? ক্যাথোড রে টিউব। ডিওএস এর ডিস্ক অপারেটিং সিস্টেম। পিএন এর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা লাগবে না, এটা পড়তে হবে না। জিইউআই এর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মোস্ট ইম্পর্টেন্ট। পিডিএফ এর হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ইম্পর্টেন্ট। রম হচ্ছে রিড অনলি মেমোরি, মোস্ট ইম্পর্টেন্ট। ইনিএক এর হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তারপর কি আছে দেখো, ফ্লপস, ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে আছে হিল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভিডিও, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মোস্ট ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করবে এটা। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইম্পর্টেন্ট, খুবই আসবেই। আইএসপির ফুল ফর্ম কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপরে মোডেম আছে, মোডেমের ফুল ফর্ম মডিউলেটর, ডিমডিউলেটর, মোস্ট ইম্পর্টেন্ট। ফোরটার্ন হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। তারপরে কি? জেপিজি, জাভা প্রোগ্রামিং এক্সপার্ট গ্রুপ। ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেল, এটা পড়তে হবে না, সাইক্রোনাস র্যাম আসে না কখনোই, এটা পড়বে। এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ।
তারপর আছে সিডি, সিডির ফুল ফর্ম কি? বেসিক কম্প্যাক্ট ডিস্ক। তারপরে এফটিপি, মোস্ট ইম্পর্টেন্ট, এফটিপির ফুল ফর্ম ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এরপরে কি আছে? ইউআরএল ফুল, এটা পড়বে না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইউআরএল ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপর কি আছে? টিএসপির ফুল ফর্ম, টিএসপির ফুল ফর্ম কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্লাইন্ড কার্বন কপি, বিসিসির ফুল ফর্ম, ঠিক আছে, এগুলো আছে। তারপর আছে প্রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইউএসবির ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে স্ট্যাটিক র্যাম, এসটিএম এর ফুল ফর্ম কি? স্ট্যাটিক র্যাম। HTML এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এর ফুল ফর্ম। পিসির ফুল ফর্ম কি? পিসির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে, এগুলো আছে। এসএমটিপির ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তারপরে কি আছে? ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট। ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। তারপরে কি আছে? MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। এলসিডির ফুল ফর্ম কি? লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে, এগুলো পড়বে। এইটা পড়তে হবে না, WMP, এটা আসে না সেরকম। আর টেলনেট, মোস্ট ইম্পর্টেন্ট, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, ঠিক আছে। আজকে এইটুকুনি থাকলো। আর যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে একটু কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও, আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি কোনগুলোতে অসুবিধা রয়েছে। আর কিছু কোশ্চেন আমি এখন ডিসকাশন করব। ফার্স্টেরটাই কি আছে দেখো, which one among the following is not a basic functions of a computer? Accept and process data, store data, scan text, accept input, কোনটা হবে? কমেন্ট বক্সে লিখতে পারো তোমরা। Which one of the following is not a basic functions of a computer? কোনটা বেসিক ফাংশন নয় কম্পিউটারের? একদম সি, স্ক্যান টেক্সট। এরপরে কি আছে? which is not a basic functions of computer? Copy text, accept input, process data, store data. একদম কপি টেক্সট। তারপরে কি আছে দেখো, RAM is a dash type of memory, software, CPU register, temporary memory device, permanent memory device. একদম টেম্পোরারি মেমোরি ডিভাইস, RAM. What is a ROM in a computer? ফার্স্টই আছে random open memory, read only memory, random only memory, none of these. What is a ROM in a computer? একদম রিড অনলি মেমোরি, একদম। তারপরে কি আছে? হোয়াট ইজ দ্য পার্মানেন্ট মেমোরি built into your computer called RAM, floppy, CPU, ROM?
একদম রম। তারপর কি আছে, which of the following is a primary storage device in a personal computer? Hard disk, random access memory, pen drive, compact disk. একদম বি হবে, এটা অপশন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম অ্যান্ড রম। এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস ইন এ পার্সোনাল কম্পিউটার। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টোরেজ ডিভাইস? পেন ড্রাইভ অনলি, হার্ড ডিস্ক অনলি, সিডি অনলি, অল অফ দ্য অ্যাবভ। স্টোরেজ ডিভাইস একদম ডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি। একদম। হুইচ টাইপ অফ স্টোরেজ ডিভাইস ইজ এ হার্ড ডিস্ক? প্রাইমারি স্টোরেজ, টেরিটরি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, অফলাইন স্টোরেজ। হার্ড ডিস্ক পড়িয়েছিলাম। সেকেন্ডারি স্টোরেজ কোনগুলো? ফ্লপি ডিস্ক। একদম সেকেন্ডারি স্টোরেজ, হার্ড ডিস্ক সেকেন্ডারি স্টোরেজ। তারপরে কি আছে, ড্যাশ ইজ এ সেকেন্ডারি মেমোরি ডিভাইস? সিপিইউ, এএলইউ, ফ্লপি ডিস্ক, মাউস। ফ্লপি, yes, floppy is a secondary memory device. এরপরে secondary storage has which characteristics? ফার্স্ট এর অপশনে কি আছে, does not require constant power, বি তে রয়েছে does not use magnetic media, সি তে রয়েছে consist of four main types of devices, ডি তে রয়েছে does not store information for later retrieval. সেকেন্ডারি স্টোরেজ হ্যাজ হুইচ ক্যারেক্টারিস্টিক? কোন বৈশিষ্ট্য থাকে সেকেন্ডারি স্টোরেজের মধ্যে? নো, এ হবে না, এ হবে না। এটা অ্যান্সার হবে বি, ডাজ নট ইউজ ম্যাগনেটিক মিডিয়া। ম্যাগনেটিক মিডিয়া ইউজ করে না সেকেন্ডারি স্টোরেজে, ঠিক আছে। এরপরে আছে, এ ড্যাশ ইজ অ্যান এক্সপেন্সিভ and a large computer capable of processing data simultaneously for large numbers of users. Analog computer, special purpose computer, mainframe computer, and hybrid computer. কোন কম্পিউটার খুব এক্সপেন্সিভ হয় এবং লার্জ কম্পিউটার ক্যাপেবল অফ প্রসেসিং ডেটা থাকে? ইউজার্সও লার্জ থাকে কোন কম্পিউটারে? যে কম্পিউটার সবসময় আমরা ইউজ করছি কোন কম্পিউটার? হাইব্রিড কম্পিউটার, ডি অপশন দিচ্ছ অনেকে, ডি তো হবে না, এক্ষুনি পড়িয়েছি মেল, কি হবে সেটা? না, স্পেশাল পারপাস অফ কম্পিউটার হয় না, এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এখন আমরা যে কম্পিউটার গুলো ইউজ করছি, ঠিক আছে, আমরা মানে সাধারণ মানুষ, এটা লার্জ নাম্বার অফ ইউজার থাকে, আমরা ইউজ করি এটা, ঠিক আছে। এটা খুব এক্সপেন্সিভও হয় এবং লার্জ কম্পিউটার।
A hybrid computer exhibits the features of dash analog computer, digital computer, both AB and mainframe computer. কোনটা হবে? Hybrid computer কিসের সমন্বয়ে গঠিত? Hybrid computer অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয় হাইব্রিড কম্পিউটার গঠিত। একদম। In how many generations a computer can be classified? 3, 4, 5, 6. একদম 5। তারপরে আজ দেখো একটা কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফলোইং মেজর টেকনোলজিক্যাল চেঞ্জ ইন কম্পিউটার্স বেসড on 4th to 1st generations of computers: microprocessor, vacuum tubes, integrated circuits, transistors. 4th to 1st generations of computers সাজাতে হবে, হ্যাঁ। লাস্ট কোনটা? 4th generation computer? হ্যাঁ, মার্ক করে দেবো, লাস্টে তোমাদের যেটা যাবে সেটা মার্ক করেই যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 3 হবে। ফার্স্টে কি এসেছে, একদম লাস্টে জেনারেশন কোনটা? 4th জেনারেশন কম্পিউটার হচ্ছে মাইক্রো প্রসেসর। তারপরে কি আসে? ইন্টিগ্রেটেড সার্কিটস, ঠিক আছে। তারপরে কি? ট্রানজিস্টরস অ্যান্ড একদম প্রথমে আছে আছে হচ্ছে ভ্যাকুয়াম টিউবস। তাহলে এটার অপশন 3 একদম কারেক্ট, যারা 3 দিয়েছিল অ্যান্সার। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ডাউট লাগে যেটা পড়ালাম আজকে, তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে বলো, আমি একটু দেখছি চেক করে। কোনো কিছু ডাউট থাকলে আমাকে একটু বলবে। যেটুকুনি পড়ালাম সেটার মধ্যে যদি কিছু ডাউট থাকে আমাকে একটু বলো, ঠিক আছে। আমি তাহলে আরেকবার সেটা বলে দেবো যেটুকুনি পড়িয়েছি। আচ্ছা, তোমরা কি একটা বলছো হোয়াট ইজ রিফ্রেশ সার্কিট? আচ্ছা, রিফ্রেশ সার্কিট কি? একটা ইলেকট্রনিক সার্কিট যা ডায়নামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে এটা কি করে? সংরক্ষিত ডেটার অখণ্ডতা বজায় রাখতে ব্যবহৃত হয়, ঠিক আছে। রিফ্রেশ সার্কিট এই কাজটা করে থাকে। কি কি থাকে রিফ্রেশ সার্কিটের? এটার মধ্যে থাকে হচ্ছে কাউন্টার, অ্যাড্রেস জেনারেটর, কন্ট্রোল লজিক, মাল্টিপ্লেক্সার। এগুলো হচ্ছে রিফ্লেক্স সার্কিটের মূল উপাদান,
ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? আর কি লিখছো? হাউ টু গেট র্যাম রম। র্যাম কি? র্যাম হচ্ছে, আচ্ছা এটা কি লিখেছো তুমি? হাউ টু গেট দ্য পিডিএফ, ও হাউ টু গেট দ্য পিডিএফ, স্যার স্যার দিয়ে দেবে তোমাদের পিডিএফটা, ঠিক আছে। তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ ফুল ফর্ম, ঠিক আছে। তারপরে থ্যাংক ইউ, অনেক সহজ করে বোঝালেন। আচ্ছা, এএলইউ ফুল ফর্ম বললাম, তারপরে কি দিয়েছো এটা? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে। লাস্টে যে কোশ্চেনটা অর্ডারে সাজানো হলো ওটা বুঝলাম না। আচ্ছা, সেটা কি হয়েছে? একদম লাস্ট জেনারেশন কম্পিউটার কোনটা? লাস্ট জেনারেশন কম্পিউটার কোনটা পড়িয়েছি তো, দাঁড়াও 1 মিনিট। সবচেয়ে লাস্ট জেনারেশন কম্পিউটার কি, কোশ্চেনটা কই গেল? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। সবচেয়ে লাস্ট জেনারেশন কম্পিউটার কোনটা? মাইক্রো প্রসেসর, ঠিক আছে। এখানে কি বলেছে? বেসড অন ফোর্থ টু ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। সব থেকে ফোর্থ জেনারেশন কম্পিউটার কোনটা ছিল? এটা ছিল যে মাইক্রো প্রসেসর। তারপরে কি আসলো? ইন্টিগ্রেটেড সার্কিট, এটা কি থার্ড জেনারেশন, ঠিক আছে। তারপরে কি সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রানজিস্টরস। একদম ফার্স্টে কি এসেছে? ভ্যাকুয়াম টিউবস, ঠিক আছে। এই জন্য এটা 3 হলো। এবার বুঝতে পেরেছো? তনুশ্রী চক্রবর্তী একটু লিখে জানাবে যদি বুঝতে না পারো, একবার বলো। এটা ফোর্থ থেকে ফার্স্ট জেনারেশন বলেছে, তাই জন্য এটা উল্টো করে হলো, ঠিক আছে। আর ফার্স্ট টু ফোর্থ বললে প্রথম থেকে আসতো ভ্যাকুয়াম টিউবস, ঠিক আছে, পরপর আসতো তখন। ম্যাম ইউর প্রেজেন্টেশন ইজ এক্সিলেন্ট, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ফিফথ জেনারেশন, আচ্ছা ফিফথ জেনারেশন কোনটা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এআই, ওটা আসবে ফিউচারে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু যদি ডাউট থাকে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। পিডিএফ তোমরা পেয়ে যাবে, স্যার দিয়ে দেবে, এটা আমার কাজ না, এটা স্যারের কাজ। বুঝতে পেরেছি। আচ্ছা, কোন নম্বরে পাঠাবো? আচ্ছা, এগুলো সব স্যার তোমাদের বলে দেবে, ঠিক আছে। তোমাদের যদি পড়ানোর ব্যাপারে কিছু থাকে, ডাউট থাকে কোনো কিছুতে, আমাকে বলতে পারো সেগুলোতে, এগুলো স্যার তোমাদের বলে দেবে, ঠিক আছে। আর কিছু যদি ডাউট থাকে আমাকে একটু বলো। আচ্ছা, না আইসিটি তে আরো কিছু আছে, ল্যান, ওইগুলো আমি আসবো, কম্পিউটার নেটওয়ার্কে যেগুলো রয়েছে। আর আমি আজকে যেটুকুনি পড়ালাম সেইটুকুনির মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। নোটসটা ভালো করে পড়বে, আর যেইটুকুনি আমি বলেছি ভিডিওটা ভালো করে বারবার করে শুনবে। আচ্ছা, এটা কি লিখেছো? অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল দিন। এক্সাম্পল অ্যানালগ কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার, ওকে দাঁড়াও।
এবার কি লিখেছো একজন, অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ কম্পিউটার মূলত কি করে? ভোল্টেজ, বৈদ্যুতিক প্রবাহ, চাপ, তাপমাত্রা ইত্যাদি শারীরিক একক পরিমাপ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এতে কি থাকে? স্মল মেমোরি থাকে, সংখ্যায় রূপান্তর করে, এটা ততটা নির্ভরযোগ্য হয় না। আর ফলাফল কি করে? ফলাফল সবসময় এটা অ্যাকুরেট দেয় না। ঠিক আছে, ব্যবহারেও এই অ্যানালগ কম্পিউটার খুব কঠিন, মানে কঠিন ইউজ করা অ্যানালগ কম্পিউটার। এটার এক্সাম্পল দিন, মানে অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল আবার কি? কোশ্চেনটা আমি বুঝলাম না। অ্যানালগ কম্পিউটার এন্ড হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল, তারপরে এক্সিলেন্ট ক্লাস। ওকে, পঞ্চম প্রজন্ম তো আসছে, সেটা ফিফথ জেনারেশন এখন আসছে, আসেনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার কাজ চলছে এখনো। ঠিক আছে, পঞ্চম প্রজন্ম কি এখনো প্রচলিত হয়ে রয়েছে? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, সেটা এখনো কিছু কিছু কাজ হয়েছে সেটা দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো কাজ হচ্ছে আমাদের। ঠিক আছে, এই রেকর্ডিং এর ব্যাপারটা আমি চাই না, এটা স্যারকে বলবেন। ঠিক আছে, হ্যাঁ, অ্যানালগ কম্পিউটার হচ্ছে অডোমিটার, স্পিডোমিটার, হ্যাঁ এগুলো, স্প্লাইট রুল। ঠিক আছে, ভোল্টমিটার, অ্যানালগ ভোল্টমিটার হয়। হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড কম্পিউটারের কিছু কিছু উদাহরণ রয়েছে। ওকে, এরপরে কি লিখেছে? সুপার কম্পিউটার। আচ্ছা, সুপার কম্পিউটারের দশকটা হচ্ছে 1960 দশক এসেছিল। ঠিক আছে, 1960 সালে। ঠিক আছে, সুপার, তারপরে কি লিখেছো? হোয়াট ইজ সুপার কম্পিউটার ম্যাম? হ্যাঁ, সুপার কম্পিউটার কি? একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সিস্টেম যা কি করে? বিশাল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ এবং জটিল গণিত সমস্যা অত্যন্ত দ্রুত গতিতে সমাধান করতে পারে। তাই জন্যই সুপার কম্পিউটারটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এটার উচ্চ গতি থাকে, খুব তাড়াতাড়ি প্রসেসিং করতে পারে, খুব স্টোরেজ ক্ষমতা খুব মানে বৃহৎ হয়। ঠিক আছে, আর খুব খরচও এটাতে, মানে প্রচুর কস্টলি হয়, এটা সুপার কম্পিউটার খুবই কস্টলি হয়। আচ্ছা, থ্যাংক ইউ। সুপার কম্পিউটার হলো, হ্যাঁ একদম ঠিক, একদম এখন আছে ফোর্থ জেনারেশন, ফিফথটা আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরে যেটা আসবে। একদম, পরম ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার, ঠিক বলেছো। এরপরে কি লিখেছো? সিপিইউ তে কি কি থাকে? এই যে সিপিইউ তে পড়িয়েছি না, কন্ট্রোল ইউনিট থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, রেজিস্টার থাকে, ক্যাশ মেমোরি থাকে। ঠিক আছে, এগুলো থাকে হচ্ছে সিপিইউ তে। আজকেই পড়ালাম তো সিপিইউ তে কি কি থাকে।
সুপার কম্পিউটার কোথায় ইউজ হয়? সুপার কম্পিউটার কোথায় ইউজ হয়? বিভিন্ন ধরনের গবেষণার ক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণা, শিল্প ক্ষেত্রে এগুলোকে ব্যবহৃত করা হয়। আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু গবেষণাগারে এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, এগুলো সুপার কম্পিউটার এখানে এখানে ইউজ হয় সব মানে বড় বড় জায়গায়। ঠিক আছে, কারেন্ট জেনারেশন না ম্যাম, এটা আসছে, প্রসেসিং হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে পুরোপুরি ভাবে কাজটা এখনো হয়নি। ঠিক আছে, সেটা তোমরা স্যারকে বলবে, পিডিএফ পাইনি বলে স্যারকে। ম্যাম ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি? যা কম্পিউটারের ডেটা নির্দেশ বা প্রেরণের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এটি ব্যবহারকারীর কাছ থেকে কি করে, তথ্য গ্রহণ করে এবং কি করে, কম্পিউটারের প্রসেসর বা মেমোরিতে এটি প্রেরণ করে। ইনপুট ডিভাইসের উদাহরণগুলো পড়বে, যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ঠিক আছে, টাচ স্ক্রিন, জয়স্টিক, ক্যামেরা, লাইট পেন, বারকোড স্ক্যানার। ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা ইনপুট দিচ্ছি কম্পিউটারকে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। সোজা করে পড়বে। ইয়েস, কিবোর্ড। থ্যাংক ইউ। আর কিছু, আর যদি কারোর কিছু কোনো কোশ্চেন থাকে বলতে পারো। মেটা কি লিখেছো? মেটা ডেটা কিভাবে তৈরি হয়? এটা একটা, এটা কি মেটা ডেটা? মেটা ডেটা কি একটা ডেটা সেট বা ডকুমেন্ট যা ফাইলের সাথে সম্পর্কিত অতিরিক্ত কোনো তথ্য, এগুলোকে এগুলোর বৈশিষ্ট্য, কোনো ডেটার সম্পর্ক, সেগুলোর সাথে উৎস গঠন কোনো কিছুর, সেগুলোর বৈশিষ্ট্যকে এই মেটা ডেটা হচ্ছে বর্ণনা করে। ঠিক আছে, কোনো সফটওয়্যার তৈরি করা এই মেটা ডাটার দ্বারাই সম্পূর্ণ হয়। ঠিক আছে, আচ্ছা, সব কটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। ওকে, আজকে তাহলে এইটুকুনি। ওকে, ঠিক আছে, 1 মিনিট। ওয়েলকাম। সব পুরোটা বুঝতে পেরেছো তো? একটুখানি বলে দাও আমাকে। আর কোনো কোনো কোশ্চেন নেই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম, ওয়েলকাম। ম্যাডাম ক্লাস হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওদের মানে কিছু কিছু ডাউট ছিল, ওইগুলোকে আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ গ্রুপটা তাহলে একটু শেয়ার করো তোমাদের ফিডব্যাক। ম্যাডাম আপনার স্ক্রিনটা বন্ধ করবো? হ্যাঁ 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 স্যার, আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিই একবার। তোমার আমাদের যেটা রয়েছে কোডটা, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। দেখো এটা শেয়ার করা আছে, দেন আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ গ্রুপটায় রিপ্লাই করো। আবার বলছি 2 মিনিট সময় নেবো, তার বেশি না।
চলো একটু প্লিজ গ্রুপে রিপ্লাই করো। আহ, একটা দুটো সেন্টেন্সে পারলে লিখো, 2 মিনিটের বেশি সময় নেবো না, যদিও তোমাদের এখনো অনেকটা সময় আছে হাতে। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি পারো একটা দুটো সেন্টেন্স লিখে, এমনি দারুণ, খুব ভালো, গুড এরকম না লেখাই ভালো। বা পজিটিভ, মানে আমি শুধু আবারও বলছি, আমি ফিডব্যাক শেয়ার করতে বলছি, যে তুমি শুধু ভালোই লিখবে না, তোমার যেরকমটা মনে হয়েছে তুমি সেরকমটাই লিখবে। 2 মিনিটের বেশি সময় নিচ্ছি না, তারপর আমি কোড শেয়ার করে দিচ্ছি। আর বলে দিচ্ছি যে প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ক্লাসের কোডগুলো, মানে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। একটু রাখো, আমি এটা বন্ধ করে দিই, বন্ধ করে আমি জানিয়ে দিচ্ছি। আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো গ্রুপটা। আবারও বলছি, তোমার থেকে সময় নেবো না এক্সট্রা, বা তোমাদের সময় নষ্ট করব না। আমি অলরেডি 4টে গ্রুপের লিংক শেয়ার করে দিয়েছি তোমাদের কাছে। আর রয়েছে দুটো, আমাদের টোটাল 6টা সাবজেক্ট রয়েছে, আমি 4টে সাবজেক্টের গ্রুপের লিংক শেয়ার করে দিয়েছি। বলছি এগুলো, বাকি দুটো আমি শেয়ার করে দেবো, একটু ওয়েট করে যাও। আমি আবারও বলছি, সব সাবজেক্ট কিন্তু হবে না। চলো 30 সেকেন্ডের মধ্যে আমি বন্ধ করে দেবো। আমি জানিয়েছিলাম 6টা সাবজেক্ট হবে, যার মধ্যে বাংলা, সংস্কৃত, ইংলিশ, 3টে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, আর রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি আর এডুকেশন। এই টোটাল 6টা সাবজেক্ট হবে, যার মধ্যে আমি 4টে সাবজেক্টের গ্রুপের লিংক আজই শেয়ার করে দিয়েছি, বাকি দুটো আমি শেয়ার করে দেবো। বাকি রয়েছে তোমার জিওগ্রাফি আর ইংলিশ, এই দুটো গ্রুপের লিংক আমি শেয়ার করে দেবো। বায়োলজি বা বায়োসায়েন্স হবে না। চলো শেয়ার করতে বললাম, ফিডব্যাক বলছে কোড কি হবে, ছাড়ো। ইংলিশের ক্লাস কবে হবে? ভাই, আমরা সবসময়, মানে আমাদের এই হিউম্যান সাইকোলজিটা এরকম, যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি না, আমরা বর্তমানে বাঁচি কম, অতীত আর ভবিষ্যতে বাঁচি বেশি। দেখো, ভুল বললে বলবে না স্যার এগুলো বাড়িয়ে বলছেন, ওটা ঠিক না। আমি কিন্তু বর্তমানেই বাঁচি, আমার অতীত নিয়ে অত চিন্তা ভাবনা নেই। আর ভবিষ্যতে একটা নির্দিষ্ট গোল আছে ঠিকই, ওই রেগুলার বেসিসে ভবিষ্যৎ বাঁচতে করি না। বলবে, আমি ভুল হলে বলবে। চলো, যে যে জায়গাটা বলছিলাম, যে একই রকম, আচ্ছা, আগে জানি দেখি যে বিগত ক্লাসের, মানে যেমন ধরো যেটা হয়েছিল তোমাদের টিচিং অ্যাপটিটিউড ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, এরকম অনেকে রয়েছে। ইংলিশ ক্লাসের ক্ষেত্রে আছে। আমি প্রথমেই ক্লিয়ার করে দিই যে ম্যানুয়ালি কারোর কাছে যাবে না, যে কথাটা আমি প্রথমেই বলে আসছি, প্রথম থেকে বলে আসছি, যে ম্যানুয়ালি কারোর কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস যাবে না। এটা হলো নাম্বার 1। তা যাবে কিভাবে? কোডের সাহায্যে। অর্থাৎ আজও আমরা সিক্রেট কোড শেয়ার করব, কিন্তু আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট ক্লাস,
জানো সবাই আগামীকাল আমাদের যে 5 দিনের যে সেশন ছিল তার লাস্ট ক্লাস রয়েছে, আগামীকাল রিজনিং ক্লাস থাকবে, আমি নিজে থাকবো সেই ক্লাসে। অর্থাৎ আমার সাবজেক্ট আমি আগেই জানিয়েছি যে ম্যাথ আর রিজনিং হচ্ছে আমার সাবজেক্ট। তো যেহেতু আমাদের নন টিচিং এর মধ্যে মূলত ম্যাথ রয়েছে, তো আমি এই সেশনের মধ্যে ম্যাথ আর রাখিনি, রিজনিংটাকে আমি মূলত রেখেছি। রিজনিং যদিও সবার জন্য রয়েছে, সবার জন্য, তুমি টিচিং হোক বা নন টিচিং যেখানে অ্যাপ্লাই করো রিজনিং আছে। তো আগামীকাল রিজনিং এর ক্লাস রয়েছে। আমি আগামীকাল ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করব। অর্থাৎ এতদিন পর্যন্ত মানে গতকাল বা তার আগের দিন বা আজও আমরা সিক্রেট কোড শেয়ার করছি, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। অর্থাৎ সেখানে কিছু পার্থক্য থাকবে। অর্থাৎ সেখানে তুমি যে কোনো ক্লাসে মানে তোমার রয়েছে, ধরো তোমার টিচিং অ্যাপটিটিউড ক্লাসের পিডিএফ নোটস পাওনি, সেটার জন্য পেয়ে যাবে। ইংলিশের জন্য পাওনি, সেরকমটা পেয়ে যাবে। অর্থাৎ একটা অন্যরকম টাইপের কোড আসবে। এই যে আমরা গতকাল বা গত পরশু বা আজও আমরা যে কোড দেখব, সেই কোডের থেকে আগামীকালকের কোডের মধ্যে পার্থক্য থাকবে, অন্যরকম টাইপের কোড হবে। এটা গেল নাম্বার 1। প্লাস যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেয় সেটা অন্য থাকবে, একদম নতুন, মানে যেটা এখনো পর্যন্ত ইউজ করা হয়নি এরকম। তোমরা দেখেছো পরপর দুদিনের যে কোড পাঠিয়েছো, দুদিনের দুটো আলাদা আলাদা নাম্বার ছিল, আগামীকালের নাম্বারটা একদমই আলাদা হবে। আগামীকালকের কোড এবং নাম্বার দুটো আলাদা হবে, যেখান থেকে তোমরা যে কোনো ক্লাসের রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পেয়ে যাবে। যে কোনো ক্লাসে তার একটা নির্দিষ্ট সিস্টেম থাকবে, মানে এটা এমন নয় যে বিরাট কিছু ব্যাপার, দেখলে বুঝতে পারবে যেমনটা এই কোডগুলো বুঝতে পারছো এরকমটাই। তো আগামীকাল ক্লাসের গুরুত্ব তিনটে, মূলত তিনটে। নাম্বার 1, রিজনিং নিয়ে বিস্তারিত কথা বলা হবে। রিজনিং আমরা ডিটেলসে দেখবো, একদম ক্লাসের শুরুতে আমরা রিজনিং নিয়ে থাকবো। রিজনিং নিয়ে ডিটেলসে কথা বলা হবে, রিজনিং কি, কিভাবে আমরা করব, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবো, ট্রেন্ড কি রয়েছে, মানে কোন চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসছে মূলত আমরা এটা অ্যানালাইসিস করব। দেন ওই রিলেটেড কোশ্চেন আমরা একটু সলভ করব। এটা গেল আমাদের আগামীকাল ক্লাসের মূল জায়গা। সেকেন্ড পার্ট হচ্ছে আগামীকাল ক্লাসে আমি জানিয়ে দেবো যে এর পরবর্তীতে ক্লাস কিভাবে হবে। অবশ্যই এরপর একটা ব্যাচ তৈরি করা হবে, ডেডিকেটেড ব্যাচ থাকবে, কিভাবে তুমি ব্যাচে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কত হতে পারে, রুটিন কি হবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস করাবেন। কারণ আমরা জানি যে এখন অনেকগুলো সাবজেক্টের ক্লাস আমাদের বাকি রয়েছে। ম্যাথ তো বললাম, তার সাথে সাথে হিন্দি রয়েছে, পেডাগজি রয়েছে, এনইপি রয়েছে, এনইপি 2020 এই রয়েছে, জিকে পার্টটা পুরো রয়েছে। তো এই ব্যাপারগুলো তো এই বিশেষ করে জিকের মধ্যে একটা পার্ট রয়েছে হায়ার এডুকেশন, দেখেছো তোমরা নিশ্চয়ই সিলেবাসটা। তো এই জায়গাগুলোকে আমি জানিয়ে দেবো যে কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবেন। আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, কোনো একজন স্যার বা ম্যাডাম একাধিক সাবজেক্ট অর্থাৎ একের বেশি সাবজেক্ট পড়াবেন না, মানে কোনো একজন দুটো সাবজেক্ট পড়াবেন না। এই যে আমিও বললাম আমি ম্যাথ আর রিজনিং করি, তার মানে আমিও তার এক্সেপশন নই। মানে ম্যাথ আর রিজনিং এ আমাকে ধরলে 3 জন ফ্যাকাল্টি থাকবে, অর্থাৎ আমাকে বাদ দিলে আরো 2 জন ফ্যাকাল্টি থাকবে শুধু ম্যাথ আর রিজনিং এ। তাহলে আবারও বলছি, কোন সাবজেক্ট মানে কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। গেল। নেক্সট, যে রুটিন কি হবে, সাপ্তাহিক রুটিন কি হবে, কিভাবে কি হবে, এবং সব ক্লাসের বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পিডিএফ নোটস পাওয়া যাবে। তার আলটিমেট আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, অন্যান্য যা কিছু আমি আগামীকাল শেয়ার করে দেবো। আর তৃতীয় যেটা, যা আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। তাহলে জিস্ট একবার ছোট্ট করে বলে দিই, রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস প্লাস রিজনিং এর পুরো কনসেপ্ট যা কিছু রয়েছে। নাম্বার 2 বললাম অ্যাডমিশন সংক্রান্ত, যে আগামী দিনে ক্লাস কিভাবে হবে, কিভাবে তুমি অ্যাডমিশন নেবে, প্রসেস কি রয়েছে, রুটিন কি হবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবেন, সমস্ত কিছু। তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকের জন্য, যে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যেটার সাহায্যে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস, কারোর ক্ষেত্রে একসঙ্গে, কারোর যেগুলো মিস গেছে সমস্ত কিছু সব পেয়ে যাবে। এবং আবারও বলছি, কোড ছাড়া কোনোভাবেই কারোর কাছে কিন্তু রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস যাবে না। আজকের কোড আমি শেয়ার করে দিচ্ছি, আজকেরটা সিক্রেট কোড, আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড। তো যাই হোক, কোডটা টাইপ করে পাঠাবে, ঠিক আছে? আজও যে কথাটা বারবার বলি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কারণ এগুলো ম্যানুয়ালি করা হয় না। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো মোডে বা মানে টেক্সট মেসেজ বা টেলিগ্রামে পাঠাবে না। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, যদি আগামীকাল মাস্টার সিক্রেট কোড থাকবে। কোডটা শেয়ার করে দিচ্ছি, মাই ইয়ার 2025, এটা হচ্ছে কোড, মাই ইয়ার 2025। এই নাম্বারটা রিপিট আছে, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউডের দিন এই নাম্বারটা শেয়ার করেছিলাম। আগামীকাল কিন্তু তোমাদের সাথে দুটো নাম্বার শেয়ার করেছি, এই একটা আর গতকাল একটা শেয়ার করেছিলাম। আগামীকালকের নাম্বার সম্পূর্ণ আলাদা থাকবে, কোডের ধরন আলাদা হবে,
আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আলাদা হবে, ঠিক আছে? আর প্রত্যেক দিনের কোড যেগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু লুকিয়ে মোটিভেশন রয়েছে, একটু খেয়াল করে দেখো যে টিচিং মাই ড্রিম প্রথম দিন এরকমটা একটা ছিল, আজকে যেমন রয়েছে মাই ইয়ার 2025, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু মোটিভেশন লুকিয়ে রয়েছে। যাই হোক, আজকের কোড হচ্ছে এটা মাই ইয়ার 2025, এটুকুকে শুধু টাইপ করে পাঠিয়ে রাখো, তোমার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে। আমি আবারও বলছি যে আমরা মানুষ, আমার মধ্যে হয়তো হিংসা, ঘৃণা, ভালোবাসা, স্বার্থ সব রয়েছে, যে আমার তোমাকে পছন্দ হয় না, আমি তোমাকে পাঠাবো না, হতে পারে, কিন্তু একটা সফটওয়্যার বা সিস্টেমের মধ্যে এই ফিলিংস গুলো কাজ করে না। তুমি সঠিকভাবে সিক্রেট কোড পাঠালে তোমার কাছে যাবেই। আমি ধরে নিচ্ছি যে ধরো রাত 12টার সময় আমি সিক্রেট কোড রান করে দিলাম, মানে সিস্টেম রান করে দিলাম, তুমি যদি সিস্টেম রান করার পর তোমার কোড আসে তাহলে তোমার কাছে যাবে না। আমি আবারও বলছি, আমি মেসেজ সিন করব, বাট আমি ম্যানুয়ালি কাউকে পাঠাতে পারবো না। তোমাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে তুমি ক্লাস করেছিলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, এই দায়িত্ব তোমার। কারণ তুমি জেনে রাখো যে আমাদের রিজার্ভেশন সিস্টেম রয়েছে না, এসসি এসটি ওবিসি, যেগুলো সরকার তোমাকে দিচ্ছে সার্টিফিকেট, আবার যখন তোমার রিক্রুট করা হচ্ছে তখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এসসি এসটি ওবিসি, তাই এখানেও তোমাকে প্রমাণ করতে হবে। এগুলোকে দেখো, তুমি যদি, আবার বলছি, আমার কথাগুলোকে পজিটিভলি বুঝতে পারো তাহলে তুমি এর মধ্যে অন্যরকম একটা ভাইব খুঁজে পাবে, আদারওয়াইজ আমাকে সবসময় তোমার কোনো একজন অন্য রকমের প্রাণী মনে হবে। যাই হোক, এটা হচ্ছে কোড মাই ইয়ার 2025, এটুকুই হচ্ছে আমাকে টাইপ করে পাঠাবে 6291515880 এই নাম্বারে পাঠাবে। মাই ইয়ার 2025 এটা হচ্ছে সিক্রেট কোড, আর মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, কোড হচ্ছে মাই ইয়ার 2025, আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6291515880। আশা করি আর কারোর কোথাও কোনো অসুবিধা নেই, যে কোড পাওয়া নিয়ে বা কিছু, আর বোধহয় কারোর কোথাও কোনো অসুবিধা নেই। নেক্সট আমার যেটা তোমাদের কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, 4 দিন ক্লাস হয়ে গেল, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে? আমরা অ্যাওয়ার্ড বলো বা রিওয়ার্ড বলো ছাড়া আমি কোনো কাজ করি না, অর্থাৎ এক কথা যদি বলি খুব ভালোভাবে, স্বার্থ ছাড়া আমরা কোনো কাজ করি না। মানে আমি একটা পড়াশোনা করব, সেখানে যদি আমি কিছু না পাই তুমি করব না, তুমি করতে যাবে না, মানে তোমার মধ্যে তার ভালোবাসা থাকতে হবে, তবে কিন্তু সেটা করতে পারবে, আদারওয়াইজ তুমি কিন্তু করতে পারবে না। তো একই জিনিস তুমি তোমার ডেইলি রুটিনের মধ্যেও কাজে লাগাবে, মানে তুমি একটা পারফেক্ট গোল সেট করবে, সেই গোলের রেসপেক্টে, মানে ধরে নাও তোমার গোলটা 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, তুমি প্রতিদিন মেজার করতে পারো যে 2 কিলোমিটার জার্নি তো আমাকে করে যেতে হবে, উড়ে তো যাবো না, তাই প্রতিদিন যাচ্ছি, যে আমি আজ 10 মিটার হেঁটেছি, এক সপ্তাহে 50 মিটার গেছি, গত মাসে আমি প্রায় 150 মিটার কভার করেছি। এটা যদি তুমি নিজেকে দেখাতে পারো তাহলে তোমার ওই 2 কিলোমিটার ছুটতে ইচ্ছা করবে। তাই বারবার বলছি, নিজেকে প্রতিদিন পুরস্কার দাও, নিজেকে বোঝাও গতকাল কোথায় দাঁড়িয়েছিলে, আজ কোথায় দাঁড়িয়ে রয়েছো, আগামী দিনের টার্গেট কি। এটা যদি তুমি না দেখাতে পারো, না বোঝাতে পারো, তুমি থাকবে না এই ফিল্ডে। শুরু করবে, তারপরে দেখবে আর নেই। তুমি হিসাব করে দেখো যে এই পর্যন্ত, একবার জাস্ট চোখ বুঝিয়ে ভাবো, ছোটবেলা থেকে এই পর্যন্ত, বা যখন তুমি ধরো ডিসিশন নিতে শিখেছো, বা মোটামুটি তুমি একটা ডিসিশন নেওয়ার পর তারপরে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছো, তুমি এরকম ভেবে দেখো অনেকগুলো ডিসিশন নিয়েছো, তার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়েছে শুরুটা হয়েছিল, তারপরে কোথাও গিয়ে মাঝপথে, কোথাও বা ইন্ট্রোডাকশন স্টেজে, কোথাও বা একটা ম্যাচিউরিটি এসেছিল, তারপরে গিয়ে ছেড়ে দিয়েছো। খুব কম ক্ষেত্রে হয়েছে যে যেটাতে তুমি একেবারে পুরোপুরি কমপ্লিট করেছো। তাই এর মূলত যদি কারণ খুঁজি যে শুরু করেছিলে তারপরে কেন শেষ করতে পারোনি, তাহলে ওই কারণটাই কিন্তু এটা সব থেকে বড় কারণ, যে তুমি ওখানে প্রতিদিন নিজেকে পুরস্কার দাওনি, তুমি নিজেকে কখনো মোটিভেট করোনি, এটাই হচ্ছে মূল কারণ ছিল তোমার ওই কাজটার মধ্যে তুমি সাকসেসফুল হতে পারোনি। আর ঠিক উল্টোটা, তুমি সাকসেস পেয়েছো, তার মানে সেখানে কিন্তু তোমার কিছু না কিছু আছে। আর যখনই তুমি সাকসেস পাবে তাহলে জেনে রেখো সেই পথটা কখনোই সহজ সরল ছিল না। যদি তুমি দেখো যে কোনো কিছু সহজে পেয়ে যাচ্ছ, জেনে রেখো তা তোমার নয় এবং তা দীর্ঘস্থায়ী হবে না।
তাই এই ধ্যান ধারণা এর থেকে বেরিয়ে এসো, যে আমি জাস্ট এইটুকু পড়বো বা এরকম একটা কিছু করব, একটু রেকর্ডিং দেখে নেবো, একটু পিডিএফ সে দেখে নেবো, হয়ে যাবে, এরকম নয় ব্যাপারটা। কারণ খেয়াল করে দেখো, তুমি আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এরকম মিলিয়ে বলি, কম বেশি তুমি সর্বনিম্ন 50টা গ্রুপের সাথে আছো, সর্বনিম্ন। খেয়াল করে দেখো, তোমায় জিজ্ঞাসা করা, তুমি সব বলতেও পারবে না 50টা গ্রুপে কোথায় কোথায় কি রয়েছে। আমরা যখন বই নিয়ে কথা বলবো তখন বলবো এই কথাগুলো, বলবো যে আমরা যখন বইয়ের কথা বলবো, যে তুমি একটা বইকে 10 বার পড়ো, 10টা বইকে একবার একবার নয়, একটা বইকে 10 বার পড়ো। যদি তোমার মনে হচ্ছে না আমার নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি, তাহলে একটার জায়গায় ম্যাক্সিমাম 2টো বই কেনাও, তার বেশি কখনোই না। আমি 2টো বই সাজেস্ট করছি না, আমি তাদের জন্য করছি যাদের ক্যাপাসিটি আছে, যারা খেতে পারে, যারা নিতে পারে, আমি তাদের কথা বলছি। আদারওয়াইজ তুমি একটা বইকে দেখবে, সেটাকে বারবার পড়বে, 10 বার পড়বে, 20 বার পড়বে। একই কথা বলবো সব ক্ষেত্রে। ধরে নাও তুমি কাউকে ফলো করছো, ধরো তুমি ম্যাথের ক্লাস বা তোমাদের এখানে রিজনিং এর ক্লাস রয়েছে, টিচিং অ্যাপটিটিউড রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে। তো এখানকার জন্য তুমি এরকম 10 জনকে ফলো করে রেখেছো, আমি বলবো তুমি ভুল পথে চলছো। একজনকে ফলো করো, ম্যাক্সিমাম 2জনকে ফলো করো। যদি তোমার মনে হয় এই 2জন বাদ দিয়ে তৃতীয় কাউকে ভালো লাগছে বা তৃতীয় কাউকে ভালো লাগা শুরু করেছে, তাহলে আগের 2জনের থেকে একজনকে বসিয়ে দাও। তুমি একবার করে দেখো। আমি এই পর্যন্ত বেশ কয়েকটা পয়েন্ট বলেছি, হয়তো এক জায়গায় করলে 15-20টা পয়েন্ট হবে। একটু এগুলোকে মেনে দেখো যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক বলছি কিনা, বা এগুলো ইমপ্লিমেন্ট করলে আদৌ তুমি কিছু বেনিফিট পাবে কিনা। তুমি একজন দুজন, মানে আমি বলছি না যে আমাকে ফলো করবো, সেটা বলছি না, এটা তুমি ঠিক করবে। কারণ এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি তোমাকে কেউ ডিসিশন দেয় বা তুমি যদি কারোর থেকে ডিসিশন নাও, তাহলে তো মহা ভুল হবে। সাজেশন নাও, একাধিক ব্যক্তির থেকে সাজেশন নাও, কিন্তু ডিসিশন তোমার মা বাবা পর্যন্ত এখন দিতে পারে না। ডিসিশন যদি তোমার মা বাবাও দিয়ে দেয়, তাহলে জেনে রেখো তা মারাত্মক ভুল হবে। এই ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার, তুমি নেবে। ভুল হলেও তোমার, ভালো হলেও তোমার। অন্য কেউ যদি দিয়ে মানে তোমার হয়ে নাই, তাহলে তা মহা বিপদে পড়বে তুমি। আর এখান থেকে বলবো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তো বলছি, বা আলাদা যে কোনো মেন্টরশিপের জন্য বা যা কিছু, আমি বলবো একজন দুজনকে ফলো করো। কালকে তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, আগের 2জনের থেকে একজনকে বাদ দিয়ে দাও, 2জন ম্যাক্সিমাম রাখো। একজন ঠিক আছে এই ভালো, আর রেফারেন্স হিসেবে আর একজন রয়েছে। জানিও যে হ্যাঁ আমি মানে কথাগুলো তোমাদের সাথে মিলছে কিনা বা কিছু। একটু বললে না যে কত নম্বর কোডে দাঁড়িয়ে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো, না বলেছো কত নম্বর গ্রাফে, একবার বললাম। ও হ্যাঁ, 2-1জন আনসার দিয়েছো, 3 বলেছো। আচ্ছা কোডটা শেয়ার করবেন, আমার নেট শেষ হয়ে গেছিল, আমি তো বললাম এই মাত্র ভাই। আজকের কোড কি ছিল? মাই ইয়ার 2025, এটা ছিল কোড। সৌভিক ঘোষ বলছো 2 নম্বর গ্রাফে রয়েছো, আমি বলবো ভাই ক্লাস করো না। যদি 2 নম্বর গ্রাফ হয় তাহলে থেকো না, অন্য কিছু সিদ্ধান্ত না, অন্য কিছু দেখো, অন্য কিছু ভাবো। যদি 2 নম্বর 1 নম্বর কারোর গ্রাফ হয়, আমি বলবো অন্য কিছু সিদ্ধান্ত নাও, অন্য কিছু ডিসিশন নাও, বেরিয়ে যাও। আমরা কেউ 700 বছর বাঁচবো না। তুমি আগামী 15-20 বছর 30 বছর এক্সপেরিমেন্ট করছো, তারপরে হলো না, তারপরে ট্র্যাক চেঞ্জ করলে। অলরেডি এখানে অন অ্যান অ্যাভারেজ বয়স প্রায় 29-30 বছর, অন অ্যান অ্যাভারেজ বয়স। ভুল বলছি? অন অ্যান অ্যাভারেজ আমরা 30-এর কোটায় দাঁড়িয়ে রয়েছি। তো তোমার তো লাইফ, তোমার তো 60 বছর পর্যন্ত রয়েছে। যেই বয়স 61 বছর হবে, অমনি তোমার দায়বদ্ধতা, দায়িত্ব, তোমার সমস্ত কিছু ছেলের হাতে, নাতির হাতে চলে যাবে। তখন তো তুমি নিজের হাতেও করতে পারবে না। আমার বয়স 35, মানে তোমার তো আর 25 বছর বেঁচে রয়েছে। আর এখন তো বুঝতে পারছো যে কত দায়িত্ব, মানে ঘাড়ে ছোট হয়ে গেছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে। মানে আমাদের যে দায়িত্ব, তাতে ঘাড় ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। এ চেপে রাখতে হয়, যে ঘাড় থেকে বেরিয়ে না যায়, এ দুদিকে চেপে রাখতে হয়, এরকম হয়ে গেছে না? মানে দায়িত্ব বেশি বেশি হয়ে যাচ্ছে, ঘাড় ছোট হয়ে যাচ্ছে চেয়ার এর তুলনায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি।
সেখান থেকে ভুল করলে এতটা নিচে পড়ে যাবে যে ওই কোমর নিয়ে সোজা দাঁড়াতে পারবে না। তো সেই জন্য বলছি যে যাই কিছু করো না কেন, আমি প্রথম দিনও বলেছিলাম যে আমাদের কোয়ালিফিকেশন কিন্তু এটা নয় যে তোমার মাস্টার ডিগ্রি রয়েছে, তোমার সিটেট রয়েছে, তোমার বিএড রয়েছে, বরং কোয়ালিফিকেশন কি বলেছিলাম যে দেখো তোমার ধৈর্য আছে কিনা, তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবে কিনা, তুমি হার্ডওয়ার্ক করতে পারবে কিনা, কোনো অজুহাত দেবে না, অজুহাত দেবে না, আঙুল এইভাবে নয় এইভাবে, দেখো এগুলো পারবে কিনা, এই কোয়ালিটি, এগুলোকে আমি বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 40 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে, আমার বয়স 35, সে তো তুমি দিতে পারবে, তাহলে তো তুমি শুধুমাত্র কাউন্টিং এর জন্য রয়েছে বাবা। যে আমাদের ইএমআরএস এর ফর্ম ফিল আপ হয়েছে, 10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা হয়েছে, 10 লাখের মধ্যে তোমারও নাম আছে, তুমি তো কাউন্টিং এর জন্য রয়েছো। আমি বোঝাতে পারছি, আমি বোঝাতে পারছি, এই ব্যাপারগুলোকে বুঝতে পারছো, টাচ করছে তোমাকে। আদারওয়াইজ কিন্তু ওই যে বললাম না যে তুমি কিন্তু পরীক্ষার দিন অ্যাকচুয়ালি বেড়াতে যাচ্ছ, কারণ আগে থেকে ভাগ্য ঠিক হয়ে গেছে যে তুমি পারবে না, তোমার নাম অন্য চ্যাপ্টারে লেখা হয়ে গেছে, তুমি অ্যাকচুয়ালি তুমি যেন পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু ওই দিনে অ্যাকচুয়ালি তুমি বেড়াতে যাচ্ছ। তো সেই জন্য আমি বলছি যে এলিজিবিলিটি ঠিক করো ফার্স্ট, যে এক্সাম দেওয়ার এলিজিবিলিটি কি, ওটা তো পেপারের, ওটা তো তোমার কোয়ালিফিকেশন বোঝাচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স, এগুলো ম্যাচ করছে কিনা, তুমি এলিজিবল কিনা এটা ফার্স্ট দেখো। আমি তার জন্য দেখো এখনো বলছি না যে এই বই কেন, ওই বই কেন, রিজনিং এর জন্য এই বই, টিচিং অ্যাপটিটিউডের জন্য ওই বই, আইসিটির জন্য, ওগুলো তো যখন খুশি, তোমার কাছে আজকে নেই, এক সপ্তাহ পরে তোমার কাছে তো 2000-3000 টাকারও যদি বই কিনে নিয়ে আসতে পারবে, 2 সপ্তাহের মধ্যে তুমি বই গিলে নিতে পারবে? পারবে না। তুমি জানবে যে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করলে রিজনিং সুবিধা হয়, অনেকের হয়তো আইডিয়া আছে বা কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই নেই। বোঝাতে পারছি? কোডটা তো বললাম বাবা, মাই ইয়ার 2025, এটা হচ্ছে কোড। তোমরা ছিলে না অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা হয়েছে যে দেখেছো গ্রুপের মধ্যে ফিডব্যাক শেয়ার করা হয়েছে, চলো এবার একটু ঘুরে আসি, চলো এবার একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার রয়েছে। তারপরেও বললাম আগামীকাল আমি আবারও এই নিয়ে জানিয়ে দেবো যে তুমি বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে, শুধু ইংলিশ না বা শুধু টিচিং অ্যাপটিটিউড না, ধরো কেউ দুটো ক্লাসেরই পাওনি, সেক্ষেত্রেও কিন্তু তুমি পেয়ে যাবে। নেট শেষ হয়ে গেছে, হ্যাঁ আমি আর নিচ্ছি না, সময় নিচ্ছি না, আমি জানি বলবে এরকম একটা ব্যাপার রয়েছে, আমি ওই জন্য, যদিও এগুলো আমরা এক্সট্রা টাইমে ক্লাস করছি, মানে এগুলো তো আমি কখনোই বলি না যে তুমি থাকবে বা কিছু, যাদের শেষ হয়ে গেছে, নেট শেষ হয়ে গেছে, বেরিয়ে চলে যাও, অসুবিধা নেই। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেলে খুব ভালো হতো। তো বললাম যে এগুলোর ক্ষেত্রে একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও, যে আমাদের 5 দিনের সেশনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি। 1.5 GB নেট লাগে না, 1.5 ঘন্টাটা ক্লাসের জন্য খুব বেশি 800-900 MB নেট হলে, ইন্টারনেট হলে হয়ে যায়, মানে যদি বাফার খুব বেশি না হয়, মানে যারা মোটামুটি ভালো নেটওয়ার্কের মধ্যে রয়েছে, দেখো যারা রয়েছে, যারা খুব ভালো ক্লাস করতে পারছে, আমার সাউন্ড খুব ভালো শুনতে পাচ্ছ, আমার মনে হয় তাদের ওই 800-900 MB মতোই খরচা হয়। ঠিক আছে বাবা, 2024 তো বেরিয়ে গেছে, এখনো তুমি 2024 নিয়ে পড়ে থাকবে? এবার কষ্ট হলে তো ছাড়তে হবে, হয়তো তোমার এখানে একটু ব্যথা লাগবে, কিন্তু 2024 কে ছাড়তে হবে এবার, 25 কে এবার গলা জড়িয়ে ধরতে হবে। ভাই লিখে দেবো কেন, তুমি তোমার নাম আমি মনে রাখছি, তোমাকে আমি এমনি পাঠিয়ে দেবো, তাহলে হবে? বাংলাদেশ বর্ডারের পাশে, তাই খুব বাফার হয়। আচ্ছা, নেটওয়ার্ক ভীষণ প্রবলেম, হ্যাঁ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাফার হলে তখন ইন্টারনেটের খরচা বেড়ে যাবে, আদারওয়াইজ যারা, তুমি যদি নর্মালেতে করো সেক্ষেত্রে কিন্তু খরচা বাড়বে না, সেক্ষেত্রে 800-900 MBর মধ্যে হয়ে যাবে। যদিও এখন মানে ভিডিও অন থাকলে একটু বেশি খরচা, যেমন আমার এই ভিডিও অন রয়েছে, সেক্ষেত্রে একটু নেট খরচা বেশি হবে, কিন্তু ভিডিও অফ থাকলে, যেমন ম্যাডাম ক্লাস করাচ্ছিলেন, সেক্ষেত্রে তখন কিন্তু কমই হবে ভিডিও খরচা, মানে ইন্টারনেটের ডেটা
কম নষ্ট হবে। ঠিক আছে, চলো আর ইয়ে করলাম না, তোমাদের অসুবিধা হচ্ছে। আর দেখো যে যে কথাগুলো বলছি যদি অ্যাপ্লাই করতে পারো, মানে এইটা আর কি বলতো, আজকের পর আর তোমার সাথে আমার কথা হলো না বা দেখা হলো না, কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি কিছু না কিছু রেজাল্ট পাবে। একটু জানিও যে কোনোটা ভুল করে কিছু বলিনি তো, বা গায়ের জোরে জাস্ট কথা মানে বলার জন্য বলা, বা এরকম ঠিক আছে শুনতে ভালো লাগে এরকম কিছু, এরকম টাইপের কোনো কিছু বলিনি তো। আবার সেই ফার্স্ট ডে ক্লাসের কোডে, তার মানে বোঝা যাচ্ছে তুমি ক্লাস করো না, তুমি ক্লাসই করো না, এ বোঝা যাচ্ছে। প্রিয়া মোদি একমাত্র বলছে, মানে ওরই মনে হয়েছে। থ্যাংক ইউ, অন্তত একজনের তো মনে হচ্ছে একদম। সেটা ওইটাই কি জানতে চাইছি যে এমন কোনো পয়েন্ট বলিনি তো, মানে যেগুলো খুব অ্যাবসার্ড টাইপের, যেগুলো এগুলো অ্যাকচুয়ালি বাস্তব না, মানে শুনতে ভালো লাগে। আমারও ইন্টারনেট রয়েছে, আপনার ক্লাস করছি, বা এমনি সময় টময় নেই, ইয়ে সময় রয়েছে হাতে, তাই আর কি। আর এখন যা ইয়ে জি বাংলায় সিরিয়াল দেখতে ইচ্ছা করছে না, সেরকম ভালো খেলাও নেই, ওই জন্য আপনার এখানে যে এসছি তাই শুনছি আর কি। এমনি ঠিক আছে বলছেন, কালকে আবার জি বাংলায় ভালো সিরিয়াল হলে আমি আবার ওখানে চলে যাব। বলবে এরকম টাইপের বলবে, তাতে করে মানে আমারও একটু সুবিধা হবে, তাহলে সেইগুলো আর কি আমি জেনে নেব। বা যদি হয় এরকম যে জি বাংলায় ভালো সিরিয়াল চলছে, তাহলে আমি এটাও বন্ধ করে সিরিয়াল দেখতে চলে যাব, এই আর কি ব্যাপার। চলো এই পর্যন্ত রাখলাম, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। আর রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি যথাসময় পাঠিয়ে দেবো। আবারও বলছি, আগামীকালকের গুরুত্ব অন্যরকম। তুমি এই পর্যন্ত দেখেছো যে কোনো কিছু গ্রুপে যায় না, কোনো কিছু গ্রুপে যায় না, তা আগামীকালকে ক্লাসের কোনো ডিটেলসই গ্রুপে যাবে না। অর্থাৎ যারা লাইভ ক্লাসে থাকবে শুধুমাত্র তারাই জানতে পারবে, যারা লাইভ ক্লাসে থাকবে না তারা জানতে পারবে না। ইংলিশ আর জিওগ্রাফি ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি শেয়ার করে দেব, একটু আমাকে টাইম দাও। অলরেডি আমি 4টে গ্রুপের ইয়ে লিঙ্ক শেয়ার করে দিয়েছি আজ, যার মধ্যে রয়েছে বাংলা, এডুকেশন, হিস্ট্রি আর সংস্কৃত। এই 4টে সাবজেক্ট আমি শেয়ার করে দিয়েছি, বাকি রয়েছে 2টো, ইংলিশ আর জিওগ্রাফি। আমি লিঙ্ক দিয়ে দেবো, একটু ওয়েট করে যাও, আমি দিয়ে দেবো, তুমি না বললেও আমি দেবো। ঠিক আছে, তো আগামীকাল দেখা হচ্ছে আশা করছি। আগামীকাল থাকলে তুমি সবকিছু জানতে পারবে ডিটেলসে, আমি সবকিছু ডিটেলসে বলবো। আগামীকাল আবারও বলছি 3টে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। নাম্বার 1, তো বললাম রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো রিজনিংটাকে পোস্টমর্টেম করব, কোথা থেকে কেমন কি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন, কোথা থেকে কম কোশ্চেন আসছে, এবং সেই রিলেটেড কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের যেরকম কোশ্চেন এসছে, অনেকগুলো আমরা প্রিভিয়াস ইয়ার দেখবো। সেই রকম ভাবে আমরা টিজিটি, পিজিটি বা তোমার নন টিচিং এর মধ্যে কোনো একটা দুটো আমরা দেখবো, তাতে করে আমরা খুব ভালো বুঝতে পারবো যে কোথা থেকে কেমন কি কোশ্চেন আসছে। দেন ওই রিলেটেড কোশ্চেন আমরা সলভ করবো। নাম্বার 2, আগামী দিনে ক্লাস আমাদের কিভাবে হবে, রুটিন কি হবে, অ্যাডমিশন কিভাবে নেবে, কত কি থাকতে পারে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস করাবেন, আমি তো বললাম সবকিছু আমি আগামীকাল শেয়ার করে দেবো। এবং তৃতীয় যেটা, যে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, সিক্রেট কোড নয়, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে তুমি বিগত যে কোনো ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে। সেরকম টাইপের একটা কোড থাকবে, মানে যেটা তুমি দেখলে বুঝতে পারবে। কেউ যদি মনে করো না আমি ইংলিশ পেয়েছি তারপরেও নেবে, সেটাও তুমি করতে পারো, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, যে তুমি মনে করলে যে তুমি ইংলিশ ক্লাস পেয়েছিলে তারপরেও দরকার আছে, বা টিচিং অ্যাপটিটিউডের ক্লাস পেয়েছিলে তারপরেও দরকার আছে, আমি সেটাও শেয়ার করে দেবো, তুমি যা বলবে। তো সেইভাবে কোডগুলো থাকবে আগামীকাল। তো আগামীকাল দেখা হচ্ছে সবার সাথে, আগামীকাল রাত 8টায়। আর আজকের ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস আমি যত সময় তোমাদের সাথে শেয়ার করে আমি গ্রুপে ইনফর্ম করে দেবো রাত্রেবেলা, তবে আমি ঘুমাতে যাব। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে ঠিক রাত 8টায়। থ্যাংক ইউ, গুড নাইট।